তো নদী নৌকার অঙ্ক আসলে শিখে কি লাভ? এই যে দেখো, নদী নৌকার অঙ্ক যদি না শেখো, নৌকাতে উঠলে এইভাবে যদি হচ্ছে কখনো ব্যালেন্স হারায় পড়ে যাও, কিছুই করার থাকবে না। তো নৌকা চালানো শিখতে হবে। যদি নদী নৌকার অঙ্ক শিখে যাও, আমি যে ক্লাসটা করব এটা যদি আজকে ভালো মতো করো, তাহলে এই যে মনে করো হাত দিয়েও নৌকা চালাতে পারবা। ঠিক আছে? এই যে গরিলাটা, ওকে আমি নদী নৌকার অঙ্ক শিখাইছি। ये क्या है? শুরু করি। এখানে দেখো, একটা নদী আর নৌকা। একটা নদী আছে আর একটা নৌকা আছে। এই নদীতে যে নৌকাটা, এই যে মাঝি বা লোক যে হোক না কেন, ও কিন্তু দাঁড় বাইতেছে না। তারপরেও নৌকা অটোমেটিক তোমার এই সাইডে যাচ্ছে। তো ও কোনো রকমের ফোর্স দিচ্ছে না, তারপরেও নৌকা কিভাবে অটোমেটিক পিছনের দিকে চলে যায়? ব্যাপারটা কি ভৌতিক নাকি? ব্যাপারটা আসলে ভৌতিক না। কেননা এই যে নদী, এই নদীতে হচ্ছে তোমার পানির একটা স্রোত আছে, তাই না? দেখে বোঝা যায় যে হচ্ছে পানির একটা স্রোত আছে। তো এই স্রোতটাই মেইনলি ওই নৌকাকে প্লাস নৌকা সহ মানুষকে তোমার এইদিকে নিয়ে যাচ্ছে। তার মানে এই জায়গায় নৌকার নিজস্ব কোনো বেগ নাই, কোনো মানুষ কোনো ফোর্স দিচ্ছে না। তারপরেও নৌকাটা মুভ করতেছে, কেননা স্রোতের একটা বেগ আছে। এই যে তোমার হচ্ছে স্রোতের বেগ আর মানুষের বেগ, এই ২ টা মিলেই মেইনলি নদীতে নৌকা চালাইতে হয়। কেননা নদীতে তুমি কখনোই তো শান্ত নদী সেভাবে পাওয়া যায় না। স্রোত তো থাকবেই। এজন্য স্রোতের সাথে কিভাবে ডিল করতে হয়, এই জিনিসটা একটু বুঝতে হবে। এই যে এই চিত্রে যদি দেখো, এই জায়গায় তোমার একটু বোঝা যাচ্ছে না যে এইদিকে তোমার নদীর যে স্রোত, সেটা বোঝা যাচ্ছে। স্রোতকে ধরো প্রকাশ করবো আমরা ইউ দিয়ে। একটু পরে লিখে দিচ্ছি। আপাতত দেখো, স্রোতকে প্রকাশ করলাম ইউ দিয়ে। আর এই যে নৌকাটা যে চালাচ্ছে, সে যে বেগটা দিচ্ছে, মনে করো যদি নদীতে কোনো স্রোত না থাকতো, স্থির পানি, তাহলে ওই লোকটা যে বেগে নৌকাটা চালাতে পারতো, সেটা হচ্ছে ভি। সেটা হচ্ছে ভি। তো সামনের দিকে ভি কাজ করতেছে, পিছনের দিকে ইউ কাজ করতেছে। তাহলে নিশ্চয়ই যেটা লব্ধি, সেই লব্ধি বেগেই সামনে আগাবে। এখন তুমি দেখো এই জায়গায় যে ভিটা একটু বড় করে আঁকছি আমি। আর ইউটা একটু ছোট করে আঁকছি। তার মানে এটার যে লব্ধি বলটা, সেটা সামনের দিকে মনে করো এতটুকু। এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। তাহলে ইউটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ইউটা হলো স্রোতের বেগ, ভিটা হলো নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত বেগ, আর ডাব্লিউটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ। আমরা যতগুলো ম্যাথ করব এখন থেকে নদী নৌকার, সবগুলোতেই মোটামুটি আমরা স্রোতের বেগকে ইউ ধরে নিব, নৌকার প্রকৃত বেগকে ভি ধরে নিব, আর লব্ধি বেগকে ডাব্লিউ ধরে নিব। আচ্ছা, এই জায়গায় দেখো, এই জায়গায় তুমি যদি উপরের নিচের চিত্রটা আগে দেখো, নিচের চিত্রতে যদি দেখো, এই যে নৌকাটা, এই দেখো প্রথম এখান থেকে যাত্রা শুরু করে ও সরল পথে এই পর্যন্ত চলে আসছে। দেখো সরল পথে যাচ্ছে। কেন সরল পথে যাচ্ছে? কেননা এই জায়গায় তোমার মনে করো যদি স্রোত থাকেও, স্রোত তোমার এইদিকে কাজ করতেছে অথবা এইদিকে কাজ করতেছে। অর্থাৎ নৌকার যে বেগ, নৌকার বেগের সমান্তরালে কাজ করে। সমান্তরালে সমান দিকে হতে পারে বা বিপরীত দিকেও হতে পারে, সেটা ম্যাটার না। বাট সমান্তরালে হচ্ছে। কিন্তু উপরের চিত্রটায় যদি দেখো, উপরের চিত্রটায় নৌকাটা বেঁকে যাচ্ছে। এটা বেঁকে যাওয়ার কারণ কি? এইদিকে তোমার স্রোতের বেগ কাজ করতেছে। স্রোতের বেগটা এদিকে কাজ করতেছে, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এখন তুমি বলতে পারো, ভাই এই নৌকাটা তো মানে হচ্ছে ওর নিজের বেগটাই তো এইরকম এই কোনাকুনি হতে পারতো। এখানে যে স্রোতের বেগ কাজ করতেছে, এই জিনিসটা আমি বুঝলাম কিভাবে? তুমি যদি দেখো এই যে নৌকার যে হচ্ছে তোমার মাথাটা দেখো, এটা সোজা, মানে এই যে এটা এরকম না। তার মানে ওর মাথাটা যদি হচ্ছে তোমার সমান্তরাল বরাবর থাকে, ও তো সমান্তরালের দিকেই যাবে। ও যদি বাঁকাই যেতে চাইতো, তাহলে ওর মাথাটা এইরকম হতো। ও যেদিকে যেতে চায় সেদিকেই ওর মাথাটা থাকতো। এই যে কোনা যে হচ্ছে অংশটা, এই অংশটা ওইদিকে থাকতো, কিন্তু ওইদিকে কিন্তু নাই। নৌকাটা যদি দেখো, নৌকাটা কিন্তু সোজা। তার মানে ও সোজাই যেতে চাচ্ছিল, কিন্তু স্রোত ওকে বাঁকা দিকে নিয়ে গেছে। এই জিনিসটা কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। তার মানে কখনো যদি আমরা চিত্র দেখে বুঝতে চাই, তার মানে ওই নৌকাটার তোমার অনেকটা ভেক্টরের মতো এটাকে তুমি চিন্তা করতে পারো যে এরকম একটা ভেক্টর। কারণ নৌকাটা দেখো, নৌকাটা এরকমই দেখতে। এই ভেক্টরটা সমান্তরাল বোঝাচ্ছে, এই ভূমির সমান্তরাল। বা আমাদের এখানে যদি এক্স অক্ষ যদি ধরে নাও স্ক্রিনটা, এটা মনে করো এই যে এইদিকে এক্স অক্ষ আর উপরের দিকে ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। যদি বাঁকা যেতে চাইতো, তাহলে এটা এই টাইপের কিছু হতে হতো। আচ্ছা, বুঝতে পারছো? তো
এবার আসল কথায় চলে আসি। মনে করো এটা তোমার নৌকা। এখানে এই যে একটু নীল কালার দেখতে পাচ্ছ, এটা তোমার নদী, নদীর পানি। আর দুই পাশে একটু সবুজ টাইপের, এটা হচ্ছে আমাদের নদীর পাড়। আর এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছ, এটা দিয়ে নদীর প্রস্থকে ইন্ডিকেট করা হচ্ছে। এবং এই নদীর প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ডি, ঠিক আছে? নদীর প্রস্থকে ডি দ্বারা প্রকাশ করলাম। এখন নরমালি আমরা যে ম্যাথগুলো করব, সেখানে তোমার স্রোতের যে বেগ দেওয়া থাকবে ইউ, সেটা নরমালি তোমার এক্স অক্ষ বরাবর থাকে। তো এই এক্স অক্ষ বরাবর যে কেসটা, এটা একদম বেসিক কেস, এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে মনে করো নদীর স্রোতের বেগটা এইদিকে কাজ করে, এটা স্রোতের বেগ ইউ। এই জিনিসটা তোমার কন্ট্রোলে নাই, এটা সব সময় থাকবে, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, তাই না? কিন্তু তোমার কন্ট্রোলে যেটা থাকে সেটা হচ্ছে ভি। ভিটাকে তুমি যেখানে ইচ্ছা সেখানেই দিতে পারো, এটা পুরাটাই তোমার কন্ট্রোলে। আমি ধরে নিচ্ছি তুমি এই জায়গায় দিতে চাও, তুমি অন্য জায়গায়ও দিতে পারতা, তুমি হচ্ছে এই জায়গায়ও দিতে পারতা, এই জায়গাতেও দিতে পারতা, এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে পিছন দিকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি ধরে নিচ্ছি যে এই যে যেটা বাকি থাকলো, এই দিকে তোমার নৌকার বেগটা, নৌকার বেগ এটা লব্ধি বেগ না কিন্তু শুধু বেগ, এটা হচ্ছে ভি। তাহলে এখন এই নৌকার দুইটা বেগ কাজ করে, দুইটা ভেক্টর বা দুইটা বেগ কাজ করে, একটা ইউ একটা ভি, তাই না? এই দুইটার লব্ধি যেদিকে হবে এই নৌকা সেদিকেই যাবে। নৌকা চাচ্ছিল যে এই ভি বরাবর যেতে, কিন্তু ভি বরাবর আসলে যেতে পারবে না, ও যাবে লব্ধি বরাবর। এখন এই লব্ধিটা কিভাবে বের করব? তো প্রথমেই বলে আসছিলাম, একদম শুরুর দিকেই বলে আসছি যে আয়ত একক ভেক্টরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর কেন ইম্পর্টেন্ট? কেননা এটা আমাদের মেইনলি তোমার ওই যে এক্স উপাংশ আর ওয়াই উপাংশ নিয়ে একটু ডিল করে, তাই না? তো যে কোনো ভেক্টরকে যদি ওই এক্স উপাংশ আর ওয়াই উপাংশতে ভাঙা যায়, তাহলে ভেক্টরের কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা ওই জায়গায় এই সেম কাজটাই করব। এখানে ইউ ভেক্টরটা তো এক্স অক্ষ বরাবরই আছে, তাই না? তাহলে ইউ ভেক্টর নিয়ে মাথা ব্যথার কোনোই কারণ নেই। তোমার ভি ভেক্টরটাকে একটু হচ্ছে তোমার এক্স উপাংশ আর ওয়াই উপাংশটা বের করে নেব। তাহলে এটার এক্স উপাংশ হবে এই যে নিচে এই দিকে, এটা তো বোঝাই যায়, এটা হবে এক্স উপাংশ, এটাকে নাম দিলাম ভি এক্স। আর উপরের দিকে এইটা হবে ভি ওয়াই, তাই না? এবার কিন্তু আমি সামান্তরিক আঁকি নাই। সামান্তরিক সবসময় আঁকার প্রয়োজন নাই, বা ওই যে আয়ত এটা আঁকার প্রয়োজন নাই, এটা আমি আগেও বলছি, এটা সবসময় আঁকার প্রয়োজন নাই। একটু এভাবে অ্যাপ্রক্সিমেট করে হচ্ছে দিয়ে দিতে পারো, হিসাব ঠিক থাকলেই হলো আসলে। আচ্ছা, তাহলে উপরে ভি ওয়াই, এই পাশে হচ্ছে ভি এক্স। এখন তুমি দেখো এই নৌকাটার তিনটা বেগ কাজ করতেছে। এখন যেহেতু ভি বেগকে আমি ভেঙে দুইটা বেগ বানাই দিছি, এই জন্য দুইটা কাজ করে, একটা হচ্ছে তিনটা কাজ করে, একটা হচ্ছে ইউ, একটা ভি এক্স, একটা ভি ওয়াই। তাহলে এই যে পুরা যে হচ্ছে তোমার লব্ধিটা, এই পুরা লব্ধির যদি এক্স উপাংশ বের করতে চাই, লব্ধির এক্স উপাংশ, লব্ধির এক্স উপাংশকে আমরা নাম দিতে পারি ডাব্লিউ এক্স, যেহেতু আমাদের লব্ধিটা হচ্ছে ডাব্লিউ, তাই না? লব্ধির এক্স উপাংশ ডাব্লিউ এক্স, এটা সমান কি হবে? তুমি দেখো এক্স এর ধনাত্মক দিকে আছে ইউ, এক্স এর ধনাত্মক দিকে ইউ আছে, তাহলে ইউ লিখে নিলাম। আর ঋণাত্মক দিকে আছে ভি এক্স, তাহলে আমি মাইনাস ভি এক্স লিখবো, যেহেতু এটা ঋণাত্মক দিকে আছে। তাহলে ইউ মাইনাস ভি এক্স। আবার লব্ধির যদি ওয়াই উপাংশ বের করতে চাই, সেটা হচ্ছে ডাব্লিউ ওয়াই। তো ওয়াই ধনাত্মক দিকে কি আছে? ভি ওয়াই, তাহলে এখানে জাস্ট ভি ওয়াই লিখে নাও। এখন একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই যে ইউ ছিল আর ভি ছিল, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ তুমি ধরে নাও থিটা। যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? বলো, কেউ একজন বলো, এই কোণটা কত হবে? 80 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা। তাহলে এটা যদি 180 মাইনাস থিটা হয়, আমরা খুব সহজেই ভিএক্স আর ভিওয়াই এর মানটা বের করে ফেলতে পারবো না? ভিএক্স এর মান তাহলে বলা যায় না যে তোমার ভি কজ 180 মাইনাস থিটা। আবার ভি ওয়াই সমান আমরা বলতে পারি ভি সাইন 180 মাইনাস থিটা, তাই তো? এখন তুমি এই জায়গায় তাহলে লিখে নাও ইউ মাইনাস ভি কজ 180 মাইনাস থিটা। আর এই কজ 180 মাইনাস থিটা সমান কি? মাইনাস কস থিটা। তাহলে তোমার ইউ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ইউ প্লাস ভি কস থিটা, এটা।
আর ভিওয়াই সমান কি হবে? ভিওয়াই এই যে তোমার ভি সাইন 180 মাইনাস থিটা, এবং আমরা জানি যে সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে এটা জাস্ট ভি সাইন থিটা। ঠিক আছে? তাহলে এই লব্ধিটার তোমার এক্স উপাংশ হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা, আর ওয়াই উপাংশ হচ্ছে ভি সাইন থিটা, তাই না? আচ্ছা, একটা জিনিস কি এখানে দেখে বোঝা যাচ্ছে যে তোমার লব্ধিটা কোন দিকে হতে পারে? যেহেতু তোমার ভিটা এখানে আর ইউটা এখানে, নিশ্চয়ই ডাব্লিউটা তোমার এই দুইটার মাঝামাঝি কোথাও কোনো এক জায়গায় হবে। তো ধরে নিতে পারো এই যে জি ভাইয়া। এইরকম কোনো এক জায়গায় হবে। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ। তো এই ডাব্লিউ এর এক্স উপাংশ হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা, আর ওয়াই উপাংশ হচ্ছে ভি সাইন থিটা। আচ্ছা, এখন আচ্ছা, কার যেন প্রবলেম হচ্ছে, নেট? আমার কি নেটের প্রবলেম হচ্ছে? না ভাইয়া, আপনার সব আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি নয়েজ আসতেছে? গাড়ি ঘোড়ার আওয়াজ পাইতেছি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু দাঁড়াও, আমি একটু দরজাটা লক করে দিই। আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস বলো, এই যে তোমার হচ্ছে ডাব্লিউ যেটা ছিল, এই যে একটু মুছে দেই, এখানে একটু বেশি ঘিজিবিজি হয়ে গেছে। আহ, এই জিনিসটা মুছে দেই, এটাও মুছে দেই। আচ্ছা, তাহলে তোমার এই নৌকাটা আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাবে? এই নৌকাটা ওর লব্ধি বরাবর যাবে না? তাহলে ও যে সামনে যাবে, ও এই ধরো এরকম একটা জায়গায় এসে পৌঁছাবে আলটিমেটলি, তাই না? আলটিমেটলি এই জায়গায় পৌঁছাবে, এবং এই পথ দিয়েও যাবে। এই যে ডট ডট যে পথটা দিলাম, এই পথটা দিয়ে যাবে। তাহলে এই যে পথটা দেখলাম, এই পথটাকেও যদি আবার আমরা ভাঙতে চাই, এক্স উপাংশ আর ওয়াই উপাংশ দুই ভাগে ভাঙতে চাই, তাহলে একটা অংশ আসবে এই যে তোমার এতটুকু, এই যে মনে করো এই অংশটুকু, আরেকটা হবে সামনের দিকে এই অংশটুকু। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে তোমার এক্স অক্ষের দিকে তোমার দূরত্ব একটা হবে, এক্স উপাংশ থাকবে একটা দূরত্বের, আর একটা ওয়াই উপাংশ থাকবে, তাই না? তাহলে এই জায়গা থেকে এই জায়গা থেকে এখন হচ্ছে আমরা সময় বের করতে পারবো, আমাদেরকে সময় বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো, সময় বা দূরত্বের সম্পর্কটাও আমরা বের করতে পারবো। যেমন মনে করো, এই যে হচ্ছে যে ওর মেইন পথটা, এটাকে নাম দিলাম ধরো এস, আর ওর যে হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, বা এটাকে বলা যায় পার বরাবর, এইটার নাম দিলাম ধরো এক্স, আর এটার নাম তো ডি। তাহলে এই এস, এক্স, ডি, এই তিনটা জিনিস এখন বের করা যাবে। প্রথমত যদি এস বের করতে চাও, যদি এস বের করতে চাও, তাহলে এস সমান আসবে, এসটা কি? দূরত্ব। আমরা জানি দূরত্ব সমান বেগ গুণন সময়। তাহলে বেগটা কত এখানে আসবে? ডাব্লিউ। আচ্ছা, ডাব্লিউ কেন নিলাম? এই জায়গায় মনে রাখতে হবে যে তুমি যেদিকের দূরত্ব বের করতে চাও, সেই দিক বরাবর বেগটাই নিতে হবে। এরপরে তুমি যখন ডি নিতে যাবা, ডি সমান, তখন তোমার এই ডি বরাবর যে বেগটা কাজ করে শুধু সেটাই নিতে হবে, অর্থাৎ ভি ওয়াই নিতে হবে। আবার তুমি যখন এই এক্স এক্স দূরত্বটা যখন বের করতে যাবা, তখন এই এক্স উপাংশতে তোমার হচ্ছে যে বেগটা কাজ করতো সেটাই শুধু নিতে হবে। এক্স বরাবর আবার কি করতো? ইউ মাইনাস ভি এক্স। তাহলে ইউ মাইনাস ভি এক্স কে আবার আমরা হচ্ছে এই যে তোমার, আচ্ছা ইউ মাইনাস ভি এক্স লিখে আপাতত, ইউ মাইনাস ভি এক্স এইটা। এখন একটা জিনিস বলো, এই যে তোমার এস দূরত্ব অতিক্রম করবে, ডি দূরত্ব অতিক্রম করবে, এক্স দূরত্ব অতিক্রম করবে, এই তিনটা একই সাথে করবে না? মানে এই যে তোমার এই পয়েন্টে যখন পৌঁছায় গেল, তখনই তো ওর একই সাথে ডি দূরত্বে পৌঁছানো হলো, এক্স দূরত্ব পৌঁছানো হলো, আবার এস দূরত্ব পৌঁছানো হলো। তার মানে এই তিনটা দূরত্বের জন্যই টাইমটা সেম, তিনটা দূরত্বে পৌঁছাতেই সেম টাইমটা লাগতেছে। অর্থাৎ যে কোনো একটা টাইম, আমি ধরে নিচ্ছি টাইমটা টি, তাহলে এখানে টি দিয়ে গুণ করে দেওয়া যায়, টি। ঠিক আছে? আমাদের নরমালি দূরত্বটা বের করতে বলে না, আমাদেরকে সময়টা বের করতে বলে। তাহলে এখন আমি সময় যদি বের করতে চাই, আমাকে যদি সময় বের করতে বলে, তাহলে মনে রাখতে হবে যেদিকের দূরত্ব ভাগ সেদিকের সময়। এটা দিয়ে কি বুঝাইলাম? যদি আমাকে সময় বের করতে বলে টি, তাহলে
আমার কোশ্চেনে মনে করো হচ্ছে এই ডি দেওয়া থাকতে পারে, ডিটা কি নদীর প্রস্থ, নদীর প্রস্থ দেওয়া থাকতে পারে আমাকে। এই যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এটাও দেওয়া থাকতে পারে। আচ্ছা, এখানে একটু ভুল করছি, সেদিকের সময় না, এটা সেদিকের বেগ হবে, সেদিকের বেগ। হ্যাঁ, তাহলে যদি এস দেওয়া থাকে সেক্ষেত্রে আমার ডাব্লিউ ইউজ করতে হবে। যদি আমার এক্স দেওয়া থাকে অর্থাৎ ওই পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাকে ইউ মাইনাস ভিএক্স ইউজ করতে হবে। ঠিক আছে? তার মানে এখানে বেশ কয়েকটা সূত্র হচ্ছে লেখা যায়। প্রথমটা মনে করো ডি ভাগ ভিওয়াই, আবার লেখা যায় তোমার এস ভাগ ডাব্লিউ, আবার লেখা যায় এক্স ভাগ ইউ মাইনাস ভিএক্স। ঠিক আছে? এই জায়গায় এই ভিওয়াই এর মান তুমি জানো, ভিওয়াই টা ভি সাইন থিটা। এটা সবসময় ভি সাইন থিটা। এই কেসের জন্য যখন ইউ তোমার এক্স অক্ষ বরাবর থাকে তখন সবসময় ভিওয়াই সমান ভি সাইন থিটাই হবে। কেননা এই ইউ যখন এক্স অক্ষ বরাবর থাকে ওর তো কোনো ওয়াই উপাংশ নাই। এই জন্য এই ওয়াই সমান ভি ওয়াই সমান সবসময় ভি সাইন থিটা থাকবে। আচ্ছা, এই এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে যখন আমরা প্রবলেম সলভিং করব, তখন আরো বেশি ক্লিয়ার হবে। আপাতত এই কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করো। এই পর্যন্ত কি বুঝছো? কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া, প্রবলেম হয় না। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে আমরা দেখি দুইটা কেস দেখবো। একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের কেস, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ের কেস। প্রথমে সর্বনিম্ন দূরত্বটা দেখি। তো সর্বনিম্ন দূরত্ব ব্যাপারটা হচ্ছে যে এই যে নৌকা, ও যেখান থেকে যাত্রা শুরু করলো, ও নদীর অপর পাড়েই নিশ্চয়ই পৌঁছাতে চায়। সর্বনিম্ন দূরত্বে যদি পৌঁছাতে চায় তাহলে সেই পথটা কোনটা হবে? এটা তো আসলে মানে দেখেই বোঝা যায় যে এই লম্ব বরাবর হবে, তাই না? এই যে এই লম্ব বরাবর হতে হবে এইদিকে। এখন এই দিক দিয়ে যদি ও যেতে চায় তাহলে এই দিক বরাবর ওর কোন জিনিসটা থাকতে হবে? ইউ বেগ থাকতে হবে, না ভি বেগ থাকতে হবে, নাকি ডাব্লিউ বেগ থাকতে হবে? বলো তো। আহ, মানে ওয়াই অক্ষ বরাবর কি যে আর কি একটা দেখতে ভাইয়া। হ্যাঁ, ও তো ওয়াই অক্ষ বরাবরই যেতে চায়। ও যেহেতু জি সর্বনিম্ন জি। দূরত্বে যেতে চায়, ও ওয়াই অক্ষ বরাবর যাবে। তো এই ওয়াই অক্ষ বরাবর কি থাকতে হবে? এটা হওয়ার শর্তটা কি? নিশ্চয়ই ওর লব্ধি বেগটা ওই বরাবর হতে হবে। জি ভাইয়া। কারণ কোন একটা নৌকা কোন দিকে যায়, ওর লব্ধি বেগ যেদিকে ও সেদিকে যায়। এদিকে যাবে। তাহলে এই বরাবর তোমার লব্ধি বেগটা থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এটা যদি ডাব্লিউ হয়, আর ইউ যেটা অর্থাৎ স্রোতের বেগ, স্রোতের বেগ তো সবসময় এদিকেই হবে, মানে তো সবসময় এদিকে, এটা তো তোমার হাতে নাই চেঞ্জ করার জন্য। এদিকে যদি ইউ হয়, এই সমকোণে যদি হচ্ছে ডাব্লিউ থাকে, তাহলে নৌকার বেগটাকে কোন দিকে রাখতে হবে? মানে নৌকার বেগ তোমার হাতে আর কোনো অপশনই নাই, ডাব্লিউর হচ্ছে বাম পাশেই রাখতে হবে, তাই না? হ্যাঁ এইদিকে হ্যাঁ, কোথাও একটা ডাব্লিউ বাম রাখতে পাশে। হবে। জি ভাই। হ্যাঁ, তুমি বাধ্য এইদিকে রাখার জন্য। তাহলে এইদিকে হবে ভি। এখন এই যে এটা ধরো আবার সেই থিটা কোণ, এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 180 মাইনাস থিটা। তাহলে যদি আমি বের করতে চাই যে মিনিমাম সর্বনিম্ন দূরত্ব তো ডি ছিল। আচ্ছা, এই সর্বনিম্ন দূরত্ব যেতে তোমার সময় কত লাগে এই জিনিসটা আমরা বের করব। আরেকটা জিনিস বের করব যে থিটা কত আছে, কি কি বের করতে চাই সেটা একটু লিখে দেই। এক হচ্ছে থিটা সমান কত, দুই হচ্ছে তোমার টাইমটা কত। এই দুইটা জিনিস আমরা বের করতে চাই। তাহলে প্রথমে থিটাটা বের করব। থিটা যদি বের করতে চাই তাহলে প্রথমেই দেখো এই ডাব্লিউ সমান কি সেই জিনিসটাকে বের করে নিতে হবে। এই পাশে লিখি তোমার প্রথমত ডাব্লিউ এক্স সমান তাহলে কি? ডাব্লিউ এক্স সমান আমরা জানি যে ইউ মাইনাস ভি এক্স। সেখানে আমরা এখানে দেখতে পাই, এর আগেও দেখাইলাম যে ইউ প্লাস ভি কস থিটা হয়ে যায়। সরি, ইউ প্লাস ভি কস থিটা থাকে। আর ডাব্লিউ ওয়াই যেটা সেটা হয় হচ্ছে ভি সাইন থিটা, যেটা হচ্ছে তোমার ভি ওয়াই, তাই না? আচ্ছা, ডাব্লিউ ওয়াই সমান ভি ওয়াই এবং এটার মান হচ্ছে ভি সাইন থিটা। এখন এই যে থিটাটা, এই থিটা যদি তুমি বের করতে চাও সেখানে একটা কাজ করা যায়। সেটা হচ্ছে এই যে ভি দেখতে পাচ্ছ না, ভি এর যে ভেক্টরটাকে, এটাকে আমি স্থানান্তর করতে চাই। এটাকে আমি স্থানান্তর করে ঠিক এই জায়গায় বসায় দিতে পারবো। এটাকে আমি ঠিক এই জায়গায় বসায় দিতে পারবো। দেখো তো পারা যাবে না?
জি ভাইয়া। হ্যাঁ, এখানে যদি বসায় দেই তাহলে আমি এখন থিটা বের করতে চাই। আমার কাছে থাকে হচ্ছে ইউ আর ভি। তাহলে ইউটা আছে আর ভিটা আছে। এটা হচ্ছে আমার ভি। তার মানে আমি থিটা কোণটাকে ধরবো। এই যে এইটাকে এই কোণটা ধরো আমি বের করতে চাই। এই কোণটা 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটাই বের করব। 180 মাইনাস থিটা না, এই দুইটা হচ্ছে তোমার এই যে এই জি, কোণটা আর এই কোণটা দুইটা 180 মাইনাস থিটা। তাহলে আমার কাছে ভূমি আছে ইউ আর আমার কাছে অতিভুজ আছে ভি। এটা বের করে ফেলা cos যাবে। থিটার ক্ষেত্রে পড়বে। হ্যাঁ, cos থিটার সূত্র পড়বে। তাহলে আমি থিটা তো আর এখানে না, এখানে 180 মাইনাস থিটা, এই জন্য 180 মাইনাস থিটা লিখলাম। এবং ভূমি ভাগ অতিভুজ, তাই না? তাহলে ভূমি হচ্ছে এখানে ইউ আর এখানে তোমার যে অতিভুজ সেটা হচ্ছে ভি। এবং cos 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা। মাইনাস cos থিটা সমান ইউ বাই ভি। তাহলে থিটা সমান কি? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা লেখা যায় না? জি হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালুটা। একটা জিনিস আমরা সলভ করে ফেলছি। এবার লাগবে আমাদের টি। টি এর ব্যাপারটা টি এর ব্যাপারটা সহজ। একটু আগে কি বললাম? সময় সমান আমরা জানি যে দূরত্ব ভাগ বেগ। কিন্তু যেটা বললাম যে যেদিকের দূরত্ব সেদিকের বেগ। এখন এই জায়গায় তোমার কোন দূরত্বটা জানা আছে বলো তো? নদীর প্রস্থটা। রাইট। তুমি ডি জানো। তাহলে ডি বরাবর যে বেগটা কাজ করে সেটাই তোমাকে এখানে বসাতে হবে। তাহলে নিশ্চয়ই ডাব্লিউ ওয়াই। তাহলে প্রথমে তুমি ডাব্লিউ ওয়াই লেখো। এরপর ডাব্লিউ এর ভ্যালু তুমি ভি সাইন থিটাটা লেখো। তাহলে ডি ভাগ ভি সাইন থিটা। এই তো। তাহলে তোমার সর্বনিম্ন দূরত্বে যদি যেতে চায়, সর্বনিম্ন দূরত্ব বরাবর যদি যেতে চায় তাহলে ওর সময়টা হবে ডি ভাগ ভি সাইন থিটা। এই জায়গায় তুমি আরো কিছু কাজ করতে পারো। যেমন এই জিনিসটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায়। দেখাই। এইটা তো আমাদের ডাব্লিউ, তাই না? এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। আর এই যে নীল এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি এই যে ডাব্লিউটা এখানে একটা সম্পর্ক লিখতে পারো না? লাইক ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। জি ভাইয়া, পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাস থেকে তুমি এটা লিখতে পারো। এখন দেখো এই যে তোমার ডি বা সর্বনিম্ন দূরত্ব, এই বরাবর কোন বেগটা কাজ করছে? ডাব্লিউই তো আবার কাজ করছে। তাহলে এই জি জায়গায় তুমি ভাইয়া। এইভাবেও লিখতে পারতা যে ডি ভাগ, দেখো ডাব্লিউ এর মান এখান থেকে কি লেখা যায়? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না? ডাব্লিউ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর এখানে একটা রুট। তাহলে তুমি এখানে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এইভাবেও লিখতে পারতা। তাহলে তোমার কাছে যদি থিটা দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। যদি তোমার কাছে থিটা দেওয়া না থাকে তখন তোমার কাছে নৌকার বেগ আর স্রোতের বেগটা দেওয়া থাকবে। তখন এই সূত্রটা ইউজ করতে পারবা। এখন এই সূত্রটা মুখস্থ করবা কিনা এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কেননা যদি এইচএসসির কথা বলো, এইচএসসিতে অনেক সময় থাকে। এই জিনিসটা জাস্ট তুমি একটু চিন্তা করে ৩০ সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারো। তাই এইচএসসির জন্য মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আর যদি অ্যাডমিশনের কথা বলো, অ্যাডমিশনে আসলে হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন অনেক তাড়াতাড়ি মুখস্থ সলভ করে ফেলতে হয়। সেখানে টাইম অনেক বড় একটা ফ্যাক্টর। সেটার জন্য তুমি চাইলে মুখস্থ করতেই পারো। যদি মুখস্থ না হয়, তোমার কাছে বার্ডেন মনে হয়, তাহলে দরকারও নেই। কেননা এই জিনিসটা খুব অল্প সময়ে বের করে ফেলা যায়। ঠিক আছে? এটা দেখবো যখন আমরা প্রবলেম সলভিং করব তখন দেখব। আচ্ছা, তাহলে সর্বনিম্ন দূরত্বের ব্যাপারটা বোঝা গেছে। প্রথমত থিটা যেটা সেটা থিটাটা বের করলাম cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আর সময় যেটা সময়টা হচ্ছে ডি ভাগ ভি সাইন থিটা অথবা ডি ভাগ রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময়টা হচ্ছে এই যে তুমি নদীর এপার থেকে ওপারে যেতে চাও, এটা মিনিমাম টাইমে যেতে চাও। এখন এই মিনিমাম টাইমে যে যেতে চাও, এখানে অবভিয়াসলি তোমার হচ্ছে আরো কিছু কন্ডিশন মেনে নিচ্ছ তুমি। যেমন তোমার ইউটা কনস্ট্যান্ট থাকবে, তোমার ভিও কনস্ট্যান্ট থাকবে, আবার আর কিছু কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, ডিও তো কনস্ট্যান্ট থাকে।
নদীর প্রস্থও কনস্ট্যান্ট থাকে, এটা তো সবসময় কনস্ট্যান্ট। তো এই জিনিসগুলো কনস্ট্যান্ট থাকতে হবে, এবং এই অবস্থায় থিটা সমান কত হলে, অর্থাৎ তুমি কোন দিক বরাবর গেলে সর্বনিম্ন সময়ে নদীর ওপারে পৌঁছাতে পারবা। ঠিক আছে? ইউ আর ভি কনস্ট্যান্ট কেন বললাম? কেননা তুমি মানে হচ্ছে যে এই যে তোমার যে স্রোতের বেগটা তো সবসময় কনস্ট্যান্টই, ভিটা কেন কনস্ট্যান্ট? তুমি সর্বনিম্ন সময়ে পৌঁছানোর জন্য তোমার বেগটা অনেক বেশি বাড়ায় দিতে পারো, তাই না? তখন তো ওই দিকটা একটা ফ্যাক্টর থাকে না। তোমার দিকটা জানা দরকার যে কোন দিক বরাবর গেলে তুমি সর্বনিম্ন সময়ে পৌঁছাতে পারবা। এই জন্য তুমি তোমার বেগটাকেও কনস্ট্যান্ট রেখে দাও। তুমি মনে করো 10 মিটার পার সেকেন্ডই হচ্ছে নৌকার বেগ রাখলা। এখন এই 180 ডিগ্রি থেকে শুরু করে তোমার হচ্ছে 0 ডিগ্রি পর্যন্ত সব দিকে হচ্ছে তুমি নৌকা চালায় দেখলা। এখন কোন দিকটায় আসলে গেলে সর্বনিম্ন সময় পাচ্ছ, এটাই বের করতে হবে। তাহলে প্রথমত তোমার যে সূত্রটা ছিল, সময়ের সূত্র, যেদিকের দূরত্ব ভাগ সেদিকের বেগ, টি সমান দূরত্ব ভাগ বেগ। এখানে আমার দূরত্ব কোনটা আছে? দূরত্ব দেওয়া আছে ডি, ভাগ যেদিকের বেগ। অলরেডি আমরা দেখে আসছি, বেশ কয়েকবার দেখছি না যে তোমার হচ্ছে এখানে ভি সাইন থিটা চলে আসে, তাই তো? ভি সাইন থিটা চলে আসে। বা তুমি এখানে এভাবে বলতে পারো যে হচ্ছে মানে সাইড নোট দিতে পারো ডাব্লিউ ওয়াই সমান ভি সাইন থিটা। আচ্ছা, এবার আমাকে বলো যে হচ্ছে যদি এই টিটাকে মিনিমাম হতে হয়, টিটাকে যদি মিনিমাম হতে হয়, তাহলে ২ টা জিনিস হতে পারে। এক হচ্ছে ডি কেও মিনিমাম হতে হবে, যেহেতু এটা উপরে আছে, এটা লবে আছে, এইজন্য এটাকেও মিনিমাম হতে হবে। অথবা এই হরে যেটা আছে ভি সাইন থিটা, এই জিনিসটাকে ম্যাক্সিমাম হতে হবে, তাই না? জি ভাই। টি কে যদি মিনিমাম হতে হয়, ডি কে মিনিমাম হতে হবে, অথবা ভি সাইন থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। এখন আমরা তো জানি যে ডি আসলে কনস্ট্যান্ট, এটাকে মিনিমাম বানানোর কোনো ওয়ে নাই। আবার ভি সাইন থিটার মধ্যে ভি কনস্ট্যান্ট, এইটাকেও ম্যাক্সিমাম বানানোর কোনো ওয়ে নাই। শুধুমাত্র এখন এই সাইন থিটাটাকে ম্যাক্সিমাম বানাতে হবে। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান কত? ওয়ান। হ্যাঁ, সাইন থিটা এর ম্যাক্স ভ্যালু হচ্ছে 1। এটা কখন 1? যখন সাইন। থিটা সমান সাইন কতর ভ্যালু 1? 90 না? এটা আর কি মানে কজ আর সাইনে যায় আমার একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এটা 90 ডিগ্রি হবে। তাহলে আচ্ছা, তোমাদের কি হচ্ছে সাইন আর কজের একটা হচ্ছে যে মান মনে রাখার একটা শর্টকাট বলে দেয়, অনেকে হয়তো জানো অনেকে জানো না। জি ভাই। সাইনের ক্ষেত্রে এভাবে করতে পারো, প্রথমে ধরো হচ্ছে যে আমাদের ডিগ্রি কোন কোনগুলো লাগে, 0 লাগে, 30 লাগে, 45, 60 আর 90। এই জায়গায় যা করবা, ফার্স্ট স্টেপ 0, 1, 2, 3, 4, এভাবে সিরিয়ালি তোমার হচ্ছে নাম্বার পিক করলা। ২ নাম্বার স্টেপ হচ্ছে এদের প্রত্যেকে ৪ দিয়ে ভাগ করবা। 0/4, 1/4, 2/4, 3/4, তারপরে 4/4। এরপরে এই যে ভাগফলটা পাইলা, ৩ নাম্বার স্টেপে গিয়ে এটাকে তোমার হচ্ছে বর্গমূল করে দিতে হবে। তো এটা কি ছিল? এটা তো 0/4, মানে এটা তো 0ই। 0 কে আবার বর্গমূল করলে তুমি 0ই পাও। তাহলে এখানে 0 পাচ্ছ। 1/4 কে বর্গমূল করলে তুমি হাফ পাচ্ছ। 2/4 হচ্ছে হাফ আসলে। তাহলে এইটাকে তুমি বর্গ করলে 1/√2 পাও। 3/4 কে বর্গমূল করলে তুমি √3/2 পাও। আর 4/4 তো 1, 1 কে বর্গমূল করলে তুমি 1ই পাও। তাহলে দেখো এই যে sin 0 এর ভ্যালু 0, 30 এর ভ্যালু হাফ, 45 এর ভ্যালু 1/√2, 60 এর ভ্যালু √3/2, 90 এর ভ্যালু 1। আর cos এর ক্ষেত্রে এই জিনিসটা পুরোই রিভার্স। তুমি এখানে ফার্স্ট স্টেপে যেটা করবা, 4, 3, 2, 1, 0 এভাবে ধরবা। আর একটা জিনিস জাস্ট মনে রাখবা, সাইনের ক্ষেত্রে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, 0 থেকে 1 এর দিকে আস্তে আস্তে বাড়তেছে। আর কজের ক্ষেত্রে কমতেছে, তাই না? কজ কজের শুরুতেও হচ্ছে তোমার ক, আবার কমানোর শুরুতেও ক। তাহলে কজের ক্ষেত্রে কমে। ঠিক আছে, কজের ক্ষেত্রে কমে। দেখো 1 থেকে 0 দিকে যায়, তাই না? আচ্ছা, এভাবে মনে রাখতে জি পারো। ভাই। তাহলে কি পাইলাম আমরা? সর্বনিম্ন সময়ে যদি ও নদীর ওপারে পৌঁছাতে চায়, তাহলে ওর থিটাটা হতে হবে 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি হওয়া মানে কি? কিসের থিটা এটা?
এটা অবভিয়াসলি ওই যে তোমার নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তার মানে এর যে ভিটা হতে হবে এইদিকে, ইউটা হবে এর এদিকে, মধ্যবর্তী কোণটা হবে তোমার 90 ডিগ্রি, এরকম একটা কেস। তাহলে এখানে বলো তো এখানে ডাব্লিউ কোন দিকে হবে? এটা তো ইজিলি বোঝা যায়। ডাব্লিউ অবভিয়াসলি এখানে এটার হচ্ছে তোমার অতিভুজ বরাবর হবে এইদিকে, তাই না? এইদিকে জি। হবে ডাব্লিউ। তাহলে ও আসলে কোন দিকে পৌঁছাবে? ও আসলে পৌঁছাবে এইরকম কোন একটা জায়গায়। ও কিন্তু এবার সোজা যাবে না। দেখছো, আমাদের কাছে মনে হইতে পারে যে সর্বনিম্ন সময়ে যদি পৌঁছাতে চাই তাহলে নৌকাটা হয়তো বা ওই যে লম্বভাবে হচ্ছে চালাতে হবে, অর্থাৎ এই যে ভি ভি বরাবর নিয়ে যেতে হবে এরকম মনে হতে পারে, কিন্তু ভি বরাবর নিয়ে যেতে হয় না, বরং ভি বরাবর নিজের বেগটা দিতে হয়, চালানোর চেষ্টা করতে হয় তোমার ভি বরাবর, কিন্তু আসলে পৌঁছাবে একটু কোনাকুনির দিকে। এই জায়গায় তাহলে সময় কত লাগতেছে আলটিমেটলি? সর্বনিম্ন সময়টা কতটুকু তাহলে? সর্বনিম্ন সময় বা টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি, তাই না? যেহেতু সাইন থিটার ভ্যালু 1 হয়ে গেছে তাহলে এটা আসলে ডি বাই ভি। এটা হচ্ছে জি ভাই। আমাদের সর্বনিম্ন সময়। এই জায়গায় এখন একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ে যখন ও নদীর ওপারে পৌঁছাতে চায় তখন ওর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা যদি বের করতে চাই, আচ্ছা, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এক্স কি বলছিলাম? যেদিকের দূরত্ব সেদিকের বেগ। তাহলে এক্স বরাবর ওর বেগ কোনটা কাজ করে বলো তো কেউ? ইউ, স্রোতের বেগ। রাইট, শুধু ইউ। তাহলে এখানে ইউ আর সময় লাগে কত? টি। টিটা তো মিনিমাম, তো এই জায়গায় তুমি এটাও লিখতে পারো যে ইউ ডি বাই ভি। তাহলে এই যে এটাই তোমার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা এই মানে হচ্ছে এই কোশ্চেনটা আসলে এমনিতেই পারবা। সর্বনিম্ন সময়টা বের করার পর এমনিতেই এটা পারা যাবে। এই ব্যাপার ছিল, ঠিক আছে? একটু যদি হচ্ছে এখানে বলি যে তোমার কেন এই ভি যেটা লম্ব বরাবর নিয়ে যাওয়ার কারণেই কেন সর্বনিম্ন সময় পৌঁছাতে পারলাম? কেননা যেহেতু আলটিমেটলি আমি নদীর ওপারে পৌঁছাতে চাই, নদীর যে প্রস্থ ডি, তো এই ডি এর দিকে বা এই প্রস্থের দিকে আমার সবচাইতে বেশি বেগ দিতে হবে। যেহেতু আমি ওপারে পৌঁছাতে চাই, ডি নিয়ে আমি কাজ করতেছি, আমার সবচেয়ে সর্বোচ্চ বেগটা দেওয়া প্রয়োজন। আমি যদি কোনো অ্যাঙ্গেলে দেই, মনে করো হচ্ছে এই জায়গায় যদি আমি ভিটা রাখতাম, তাহলে পুরো ভি ভ্যালুটা আমি এখানে ওই ডি বরাবর পেতাম না, ওর একটা উপাংশ পেতাম। নিশ্চয়ই উপাংশটা ভি এর থেকে কম হতো। আবার তুমি অন্য যে কোনো দিকে এই দিকেও যদি দাও সেক্ষেত্রেও তোমার ভি এর একটা উপাংশই লম্ব দিকে থাকতো। কিন্তু আমার দরকার সব থেকে বেশি বেগ, বেগ যত বেশি হয় তত তাড়াতাড়ি তো পৌঁছাবে, তাই না? তো ওই ডি এর দিকে আমার সবচেয়ে বেশি বেগ দরকার বলেই পুরো ভিটা আমি লম্ব বরাবর দিচ্ছি। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এবার কিছু প্রবলেম সলভ করব। প্রথম কোশ্চেন হচ্ছে একটি নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে স্রোতের বেগ এটা হচ্ছে ইউ আর নৌকার বেগ এটা হচ্ছে ভি। নদীর প্রস্থ বলা আছে 100 মিটার, এটা আমাদের ডি। তাহলে ক নাম্বার কোশ্চেন হচ্ছে নদী অতিক্রমের সর্বনিম্ন সময় কত? সর্বনিম্ন সময় আমি প্রথমেই বললাম যে হচ্ছে সূত্র তুমি মুখস্থ করতে চাইলে তো করতে পারো, কোনো সমস্যা নেই। যদি সূত্র একবারে মুখস্থ করে ফেলো তাহলে 1 নাম্বার প্রসেসটা হচ্ছে তোমার টি মিনিমাম সমান ডি বাই ভি। তাহলে তুমি একবারেই লিখে দিতে পারো 800 ভাগ, সেটা ক নাম্বার, ভিটা হচ্ছে আমাদের 10, তার মানে 80 সেকেন্ড। এটা 1 নাম্বার প্রসেস যদি তোমার সূত্র একদম মুখস্থ থাকে। আর 2 নাম্বার প্রসেস হচ্ছে একটা ফিগার আঁকবো জাস্ট। স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই জায়গায় বলা নাই কোন দিকে, এটা তুমি ধরে নাও যে হচ্ছে মানে কখনো যদি কিছু বলে না তাও থাকে তাহলে তুমি ধরেই নিবা যে এটা এক্স অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ বরাবর তুমি ডান দিকেও দিতে পারো বাম দিকেও দিতে পারো, একই ব্যাপার। তাহলে এদিকে হচ্ছে আমার ইউ,
তাহলে আমরা তো জানি যে হচ্ছে সর্বনিম্ন সময়ের জন্য আমাকে এই লম্ব বরাবর যেতে হবে 90 ডিগ্রিতে। তাহলে এটা হচ্ছে আমার ভি। তাহলে এই ফিগারটা আঁকার পরেই তুমি আসলে বুঝে যাও যে টি মিনিমাম সমান হবে হচ্ছে, তুমি জানো যে হচ্ছে এখানে তোমার নদীর প্রস্থটা দেওয়া আছে, শুধু শুধু ডি দেওয়া আছে, তাহলে ডি তুমি ইউজ করবে, আর ডি এর দিকে যে বেগটা সেটা তুমি ইউজ করবে, অর্থাৎ ভি ইউজ করবে এখানে। তাহলে এই যে এখান থেকে 800/10, মানে তুমি যদি আসলে মুখস্থ না করতে চাও তারপরও সমস্যা নেই, তোমার এই ফিগার আঁকাটা জানতে হবে। এই ফিগারটা তুমি আঁকার পরে অটোমেটিক বুঝে যাও যে হচ্ছে তোমার দূরত্ব দেওয়া আছে নদীর প্রস্থ অর্থাৎ ডি এর ভ্যালুটা, তাহলে যেদিকের দূরত্ব সেদিকে সময়টা নিতে হবে, সেদিকের বেগটা নিতে হবে, তাহলে ডি বরাবর বেগটা হচ্ছে ভি। এই জন্য জাস্ট ভিটা নিলাম, অ্যান্সার চলে আসে 80 সেকেন্ড। তাহলে এটা ছিল ক নাম্বার, অ্যান্সার 80 সেকেন্ড। নেক্সট হচ্ছে সর্বনিম্ন পথে চলার শর্ত কি? সর্বনিম্ন পথে চলার শর্ত বলতে বোঝানো হয়েছে যে থিটা সমান কত। ঠিক আছে, থিটা সমান কত, কোন দিকে যেতে হবে। তো এখানে ওই যে প্রথম নিয়মটা হচ্ছে, তুমি যদি সূত্র মুখস্থ করে থাকো তাহলে প্রথমেই তুমি লিখতে পারো যে থিটা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সেক্ষেত্রে কজ ইনভার্স মাইনাস তোমার হচ্ছে 5/10 বা হাফ, এটা চলে আসে 120 ডিগ্রি। এভাবে তুমি ডিরেক্ট করতে পারো, সমস্যা নেই। আর যদি সূত্র মুখস্থ না থাকে, যেটা আমি প্রেফার করি, সেটা তুমি হচ্ছে এই যে ফিগার রাখবা, তোমার এইদিকে হচ্ছে ইউ, তোমার সর্বনিম্ন পথে চলা মানে এই লম্ব বরাবর থাকবে ডাব্লিউ, তাহলে ভিটা অবভিয়াসলি এইদিকে কোথাও একটা হতে হবে। এদিকে যদি ভি হয়ে থাকে, তুমি এবার যেটা করবা, থিটা বের করতে চাও তাই না? তাহলে এটা যদি হচ্ছে আমার থিটা হয়, এটা যদি থিটা হয়, তুমি কোন কোন জিনিস জানো? তুমি ভি জানো, তুমি ইউ জানো, তাহলে এই যে এই ভিটাকে একটু স্থানান্তরিত করে নিবা, ভিটাকে তুমি এই জায়গায় আনো, এটা হচ্ছে আমার নতুন ভি। তাহলে তুমি এইটাকে বলতে পারো 180 মাইনাস থিটা। তাহলে তুমি হচ্ছে লেখো যে, যেহেতু তুমি ভূমি আর অতিভুজ জানো, এ কারণে কজ 180 মাইনাস থিটা সমান ভূমি হচ্ছে ইউ আর অতিভুজ হচ্ছে ভি। তাহলে এখান থেকে তুমি হচ্ছে লিখতে পারো মাইনাস কস থিটা সমান ইউ বাই ভি। এবার তুমি থিটা হচ্ছে, এটা সমান হচ্ছে হাফ, থিটা সমান ডিরেক্ট লিখতে পারো 120 ডিগ্রি। দুইভাবে করা যায়। এখন তোমার কাছে মনে হচ্ছে যে এই সূত্র মুখস্থ রাখলেই তো ডিরেক্ট হয়ে যায়। কিন্তু তুমি যখন এইচএসসি দিতে যাবা, তোমার পুরো বইটা মুখস্থ করে যেতে হবে। মানে সূত্রের উপরে যদি তুমি ডিপেন্ডেন্ট হও, তাহলে পুরা বইয়ের যত সূত্র আছে সবগুলো তোমার মুখস্থ করে যেতে হবে। এটা আসলেও করা সম্ভব কিনা, এটা একটা ফ্যাক্ট। তোমার একটা চ্যাপ্টার যখন তুমি পড়ো, সেটার উপর পরীক্ষা দাও, এটা তখন অনেক ইজি। তুমি যখন ভার্সিটি অ্যাডমিশনে যাবা যখন, তখন তোমার ৬টা বইয়ের এত সূত্র মনে রাখতে হবে। এটা আদৌ পসিবল কিনা? সেখানে আবার এই শর্টকাট গুলো। তার থেকে যদি তুমি এই কনসেপ্টটা যদি ভালোমতো বুঝে থাকো, খুব একটা বেশি সময় লাগবে না। হয়তো তোমার 15-20 সেকেন্ড সময় বেশি লাগতেছে। বাট ওই বার্ডেনটুকু নিতে হচ্ছে না। আবার ওই সূত্র যে মনে থাকবে এটার নিশ্চয়তাও দেওয়া যায় না। তো আমি তোমাদের সাজেস্ট করব যে, যেটা তোমার হচ্ছে একদম অ্যাকুরেট নিয়ম, এই যে ফিগার এঁকে করা, এটা শেখার জন্য। ঠিক আছে? এরপরে তোমার যদি অঙ্ক করতে, করতে কিছু জিনিস একদম মুখস্থ হয়েই যায়, যেমন এই সূত্রটাই মানে হচ্ছে আমার মুখস্থ, এটা করতে, করতে হয়ে গেছে। তারপর টি মিনিমাম এটাও হয়ে গেছে। তো এরকম কিছু যদি অটোমেটিক মুখস্থ হয়ে যায় তাহলে তো অনেক ভালো ব্যাপার। সমস্যা নেই। বাট তোমাকে মেইন নিয়মটা জানতে হবে। মেইন নিয়ম জানার পরে তুমি শর্টকাট ইউজ করলেও প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট প্রবলেম। একটি নদীতে স্রোতের বেগ, এটাও 5 মিটার পার সেকেন্ড অর্থাৎ ইউ। এরপর, আচ্ছা এর আগের কোশ্চেনটা কি বুঝতে পারছো? জিজ্ঞাসাই করা হয়নি। প্রবলেম আছে কোনো? না ভাই, আপাতত না। ভাই, আচ্ছা। আমাদের কি ভাই পরীক্ষার সময় কি চিত্র আঁকতে হবে? হ্যাঁ, মানে তুমি যদি হচ্ছে সূত্র ইউজ না করো, তুমি যদি 2 নাম্বার অল্টারনেটিভ ওয়েটা যদি তুমি ইউজ করো, তাহলে তো অবভিয়াসলি ফিগার না আঁকলে তুমি নিজেই তো সেটা সর্ট আউট করতে পারবে না। আমি যেভাবে এখানে লিখলাম ঠিক এভাবেই করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে পরের কোশ্চেনে স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, আর নৌকার বেগ স্রোতের সাথে 37 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড। তাহলে স্রোতের সাথে 37 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আমাদের থিটা, আর 10 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ভি। বলা আছে নদীর প্রস্থ 800 মিটার, এটা ডি। তাহলে প্রথম প্রশ্ন,
প্রথম প্রশ্ন হচ্ছে নদী অতিক্রম করতে কত সময় লাগবে অর্থাৎ টি কত, আর পার বরাবর কত দূরত্ব অতিক্রম করবে এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছিলাম, তাই না? তুমি চাইলে অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এক্স না ধরে হচ্ছে তুমি এখানেও থিটা ধরে নিতে পারো। তোমাকে বলে দিতে হবে যে তুমি পার বরাবর দূরত্ব সমান থিটা ধরছো। থিটা সবসময় আমরা অ্যাঙ্গেল হিসেবে ইউজ করে করি বলে যে এটা দ্বারা দূরত্ব তুমি প্রকাশ করতে পারবা না, এটা মানে কোথাও লেখা নেই। বাট এইচএসসি তে এই কাজটা করা যাবে না অবশ্য। জাস্ট বুঝাইলাম যে এখানে এক্সই যে লিখতে হবে এরকম কিছু না, অন্য কিছুও লিখতে পারো। ওকে, তাহলে নদী অতিক্রম করতে কত সময় লাগবে? এই দেখো, এই জিনিসটা তুমি আবার কোনো এই শর্টকাট ইউজ করে করতে পারবা না। তোমার যদি শুধু শর্টকাটই মনে থাকে, তুমি যদি মূল নিয়মটা না জানো, তাহলে এই কোশ্চেনের সলভ তুমি করতে পারবা না। তাহলে এখানে কি করতে হবে? প্রথমে তুমি ফিগার আঁকো। স্রোতের বেগ তুমি হচ্ছে এইদিকে 5 মিটার পার সেকেন্ড, 5 লেখো এবার। তারপরে নৌকার বেগ স্রোতের সাথে 37 ডিগ্রি কোণে, তাহলে এই দিকে হচ্ছে আমাদের ভি, ভিটা হচ্ছে 10 এবং এই কোণটা হচ্ছে 37 ডিগ্রি এবং নদীর প্রস্থ দেওয়া আছে 800 মিটার। তাহলে নদী অতিক্রম করতে কত সময় লাগবে? সময় মানেই হচ্ছে তোমার ভাইয়া যেদিকের দূরত্ব সেদিকের বেগ। তাহলে উপরে তো তুমি অবভিয়াসলি ডি নিবা। তাহলে এখন এই প্রস্থ বরাবর যে বেগটা কাজ করে সেটা তোমাকে নিতে হবে। তাহলে প্রস্থ বরাবর বেগ কাজ করা মানে কি? এখানে ওয়াই উপাংশটা বের করতে হবে আমাদের। ওয়াই উপাংশ যদি বের করতে চাই তাহলে এইটাকে ভাঙতে হবে। এটাকে যদি ভাঙি, এই ওয়াই উপাংশ এই জায়গায় পাবো 10 সাইন থিটা, আই মিন 10 সাইন 37 ডিগ্রি। আরেকটা তুমি এই এদিকেই পাবা 10 কস 37 ডিগ্রি, তাই না? কস 37 ডিগ্রি। তাহলে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে প্রস্থ বরাবর প্রস্থ বরাবর যে বেগটা সেটা 10 সাইন 37 ডিগ্রি। তাহলে এখানে লিখে দাও 10 সাইন 37 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত আসবে? 800 ভাগ, আচ্ছা সাইন 37 সমান জানি কত? মনে আছে তোমাদের? মনে থাকে না ভাই এগুলা, 3/5 কামে ছিল। না। আচ্ছা সমস্যা নেই। আমার নিজেরও হচ্ছে এটা মনে থাকে না, বাট ওই যে ভার্সিটি পরীক্ষার আগে একটু হচ্ছে এগুলো একটু চর্চা করে নিবা। তাহলে মেবি এটা 3/5 হবে। তাহলে তোমার হচ্ছে 10 গুণন 3/5, এটা 800 ভাগ 6। এরপর যা আসে সেটাই অ্যান্সার, এত সেকেন্ড। আচ্ছা, এটা ছিল ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এই জায়গাতেও কিন্তু একটা সূত্র মনে রাখার ছিল, মনে রাখতে পারতা যদি চাইতা। এটা ভালো নিয়ম না, স্যাড নিয়ম। সেটা হচ্ছে ওই যে টি সমান ডি ভাগ ভি সাইন থিটা, বলছিলাম না এটা সবসময় কাজ করে। তাহলে এই যে এখানে ডি, এখানে 10 সাইন 37 ডিগ্রি, এটা দিয়েও ডিরেক্ট করে ফেলা যেত। আচ্ছা, তারপর খ নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে কি পার বরাবর কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে পার বরাবর কত দূরত্ব? এক্স, এক্স হচ্ছে তোমার তাহলে এক্স বরাবর যে বেগটা সেই বেগটা নিতে হবে। এখানে এক্স বরাবর বেগ কত? প্রথমত স্রোতের বেগ 5 পুরাটাই, এরপরে তোমার এই যে নৌকার যে বেগ সেটার একটা উপাংশ 10 cos 37 এইটা, তাই না? তাহলে এক্স সমান তোমার যদি লিখি ডাব্লিউ এক্স লিখতে পারো, অর্থাৎ লব্ধির এক্স উপাংশ গুণন টি। তো ডাব্লিউ এক্সটা এখানে হচ্ছে তোমার 5 প্লাস 10 cos 37 ডিগ্রি, আর টিটা হচ্ছে এই যে এর আগে ক নাম্বারে পাইছো 800 ভাগ 6। এরপর এখান থেকে যা আসে তাই। cos 37 সম্ভবত 4/5, তাহলে 8 13, তাহলে হচ্ছে তোমার 13 গুণন 800 ভাগ 6। এরপর যা আসে এত মিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? না ভাই বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হলো একটি নদীতে স্রোতের বেগ। এই যে এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। এই ম্যাথগুলা নর্মালি হচ্ছে তুমি আমাদের টেক্সট বুকে পাবা না, আবার সত্যি বলতে কখনো অ্যাডমিশনে আসেও নাই। তারপরেও আমি যেহেতু বলছি যে তোমার ওই যে জিরো টু হিরো কোর্স এটা, তো আমি একদম বেসিকটাও শেখাচ্ছি, পরীক্ষায় আসার মতো শেখাচ্ছি, আবার একটু মানে কঠিন টাইপের জিনিসগুলো শেখাবো। সহজ জিনিস কিন্তু এমনিতে চাইলে আসতেই পারে পরীক্ষায়। তাহলে নদীতে স্রোতের বেগ এটা হচ্ছে ইউ, এটাকে ওই যে জাস্ট তোমার আয়ত একক ভেক্টরের ফরম্যাটে লেখা হয়েছে। এই এক জিনিসেই তোমার মান দেওয়া আছে আবার দিকও দেওয়া আছে। আচ্ছা, এবং নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা ভি। তাহলে সর্বনিম্ন পথে অতিক্রম করতে হলে নৌকার দিক নির্ণয় করো।
সর্বনিম্ন পথে করতে হলে নৌকার দিক থিটা কত। আচ্ছা, তাহলে প্রথমে তুমি লেখো ইউ সমান এখানে কত দেওয়া আছে, মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ। আর ভি সমান তুমি জানো না, ভি এর মানে আই ক্যাপে হচ্ছে কত আর জে ক্যাপের জন্য কত, এটা তুমি তো জানো না। এই জন্য তুমি এখানে জাস্ট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এটা ধরে নাও। ভি সমান ধরে নিলে এই এক্স ওয়াইটা বের করতে হবে। কিন্তু তুমি এটা জানো যে এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10, তাই না? কেননা নৌকার বেগের মান বলা আছে 10। জি ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা তুমি জানো। এখন তুমি যদি সর্বনিম্ন পথে অতিক্রম করতে চাও, ওই যে ফিগারটা যদি হচ্ছে দেখো, এক্ষেত্রে নৌকার বেগ কোন দিকে হবে? একটু কনফিউজিং। তোমার হচ্ছে যদি এক্স স্থানাঙ্ক আঁকো, ওই এক্স ওয়াই হচ্ছে তোমার যে স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে মাইনাস আই মানে কি? মাইনাস আই মানে হচ্ছে তোমার এই নেগেটিভ দিকে 1 একক, আর মাইনাস 2j ক্যাপ এটার মানে হচ্ছে নিচের দিকে 2 একক। তার মানে স্রোতের বেগটা আসলে এই বরাবর, এইদিকে স্রোতের বেগটা ইউ। এখন নৌকার লব্ধি বেগ মানে ও যেহেতু সর্বনিম্ন পথে যেতে চায়, ওর নিশ্চয়ই লব্ধি বেগটা হতে হবে এই লম্ব বরাবর, অর্থাৎ ডাব্লিউ এখানে থাকতে হবে। এখন এইখানে ফিগার যদি আঁকতে চাও, ফিগার এঁকে বোঝাটা একটু টাফ, তো এখানে ফিগার আঁকার দরকার নেই। তুমি জাস্ট এটাই বোঝা যাচ্ছ যে এখানে যে ডাব্লিউটা থাকবে, এই ডাব্লিউটা সম্পূর্ণ এই ডাব্লিউ এর ডাব্লিউ পুরোটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, তাই না? যেহেতু আমাকে সর্বনিম্ন পথে যেতে হবে, তার মানে আমার ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। তাহলে ডাব্লিউ পুরোপুরি ওয়াই অক্ষ বরাবর থাকতে হবে। তো ডাব্লিউ যদি পুরোপুরি ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে ওর তো কোনো এক্স উপাংশ নাই, তাই না? অতএব ডাব্লিউ এক্স সমান 0। যেহেতু ও ওয়াই অক্ষ বরাবর থাকে, ওর তো কোনো এক্স উপাংশ নাই, এই জন্য ডাব্লিউ এক্স সমান 0। তুমি এখানে দেখো, তুমি ডাব্লিউ সমান লিখতে পারো, ডাব্লিউ সমান কি? ইউ আর ভি এর লব্ধি তো এটা, তাহলে ডাব্লিউ ভেক্টর সমান ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। তাহলে এই জায়গা থেকে তুমি যদি এটা যোগ করে দাও, তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এই জায়গা থেকে তুমি দেখো, তুমি পাচ্ছ এক্স মাইনাস 1 আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস 2 জে ক্যাপ। এখন তুমি অলরেডি দেখছো যে এক্স উপাংশ সমান 0, তাহলে কি এক্স মাইনাস 1 সমানও 0 না? এই এক্স মাইনাস 1টাই তো ওর এক্স উপাংশ না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে তুমি দেখো যে অতএব এক্স মাইনাস 1 সমান 0 বা এক্স সমান 1। এই দেখো, অলরেডি তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেছো। তুমি যদি এক্স এর ভ্যালু পেয়ে থাকো, তুমি এখন ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা এই জায়গা থেকে। সুতরাং রুট ওভার 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10। এই জায়গা থেকে তুমি ইজিলি হচ্ছে বের করে নিতে পারো যে ওয়াই স্কোয়ার সমান 100 মাইনাস 1, অতএব ওয়াই সমান রুট ওভার 99। ঠিক আছে, ওয়াই সমান রুট ওভার 99। তাহলে তোমার এই যে ভি ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। ভি সমান তাহলে আই ক্যাপ প্লাস রুট 99 জে ক্যাপ, তাই না? এটা কোন দিকে থাকবে? এই যে এইদিকে 1 একক আর উপরের দিকে রুট 99। তো মনে করো এই যে এরকম কোন একদিকে থাকবে হয়তো বা, এদিকে কোথাও ভিটা হবে। আচ্ছা, সেটা ব্যাপার না। এখন ঘটনা হচ্ছে আমাদেরকে তো থিটা বের করতে বলছে। তাহলে এখন থিটাটা আমরা কিভাবে বের করতে পারবো? থিটাটা জাস্ট তুমি করো এরকম ব্যাপার যে ট্যান থিটা সমান, এখন এই ট্যান থিটা যদি তুমি থিটাটা হচ্ছে এক্স অক্ষের সাথে নিতে চাও, থিটা যদি এক্স অক্ষের সাথে হয়, তাহলে ভূমি হয় এক্স উপাংশ আর লম্ব হয় ওয়াই উপাংশ। তাহলে থিটাটা যদি এক্স অক্ষের সাথে হয়, তাহলে ভূমিটা হয় এক্স উপাংশ আর লম্বটা হয় ওয়াই উপাংশ। তাহলে প্রথমে তুমি লম্বটা লেখো রুট 99, আর
এক্স উপাংশটা হচ্ছে 1, তাহলে থিটা সমান tan ইনভার্স √99। তুমি যদি y অক্ষের সাথে যে কোণটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি তুমি বের করতে চাইতা থিটা প্রাইম, তাহলে ওইটা অপোজিটটা হতো 1/√99, তাই না? তাহলে এটা আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে তোমার, একটি নদীতে স্রোতের বেগ ওই -i ক্যাপ -2j ক্যাপ মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগ বিশিষ্ট নৌকায় করে একজন পুলিশ নদীর অপর পারের ঠিক বিপরীত বিন্দুতে দাঁড়িয়ে থাকা একজন চোরকে ধরতে চান। তার মানে কি, এটা যদি একটা নদী হয়ে থাকে, সেখানে স্রোতের বেগ হচ্ছে এই যে তোমার, একটু আগেই দেখলাম এটা এই টাইপের কিছু হয় স্রোতের বেগটা। আচ্ছা, সেটা ফ্যাক্ট না, স্রোতের বেগ যেদিকেই হোক, নদীর অপর পারে মনে করো এই জায়গাতে পুলিশ আছে আর এই জায়গাতে চোর আছে, থিফ। তো পুলিশ রওনা দেওয়া মাত্রই চোরটি 5i ক্যাপ বেগে পালাতে থাকে। তাহলে পুলিশ যখন রওনা দিল ওই চোরকে ধরার উদ্দেশ্যে, তখন এই থিফ ও 5i ক্যাপ বেগে পালাতে থাকে, অর্থাৎ ও এই দিকে পালাতে থাকে। নদীর প্রস্থ দেওয়া আছে ডি, যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে, চোরকে ধরার জন্য নৌকাটাকে কোন দিকে চালাতে হবে। তাহলে তুমি দেখো, নৌকা মানে পুলিশ ওই তোমার চোরটাকে তখনই ধরতে পারবে যখন ধরো এইরকম একটা বিন্দুতে টি সময় পরে পুলিশও পৌঁছালো, আবার চোরও পৌঁছালো, তখনই ধরা সম্ভব, তাছাড়া সম্ভব না। কেন সম্ভব না? মনে করো পুলিশ এখানে আগেই পৌঁছায় গেছে, চোর এখনো পৌঁছায় নাই, চোর ধরো এইরকম কোনো একটা জায়গায় আছে, তখন চোর কি করবে? চোর পিছনের দিকে দৌড় দিবে, এই জন্য পসিবল না। আবার ধরো এই পুলিশ এই বিন্দুতে পৌঁছানোর আগেই চোর এই বিন্দুটা পার করে গেছে, তাহলে পুলিশ যখন এই বিন্দুতে আসছে, চোর মনে করো এই বিন্দুতে এখন, তাহলে চোরকে তার ধরতে পারবে না, চোর তো সামনের দিকে চলে যাবে, তাই না? এই কারণে আবার টি সময়ে এই যে বিন্দুটা, এই বিন্দুতে পুলিশকেও পৌঁছাতে হবে, একই সাথে চোরকেও পৌঁছাতে হবে। ঠিক আছে? এইরকম একটা অবস্থায় নৌকাটিকে কোন দিকে চালাতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা সিনারিও তো আমি বুঝালাম, এটা আমি চাচ্ছি তোমরা একটু হোমওয়ার্ক করো। এটা মনে করো হচ্ছে যে ব্রেইন স্টর্মিং একটা কোশ্চেন, ঠিক আছে? ব্রেইন, তাহলে হোমওয়ার্ক থাকবে এখানে। হ্যাঁ, ব্রেইন স্টর্মিং একটা কোশ্চেন, এটা একটু হোমওয়ার্ক থাকবে, এটা কিন্তু একটু হার্ড। তোমার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার এটা দিয়ে একটু বোঝা যাবে। এটা একটু কষ্ট করে হোমওয়ার্ক করো, যদি না পারো তাহলে এই যে ডাউট সলভিং যে সেশন আছে ওইটাই করবো, ঠিক আছে? আচ্ছা, জি ভাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, একটি নদীতে স্রোতের বেগ পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড, পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড ইউ, আর স্রোতের সাপেক্ষে নৌকার বেগ উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকার প্রকৃত বেগ নির্ণয় করো। এই জায়গায় ওই যে আপেক্ষিক বেগের কনসেপ্টটা একটু মিক্সড হয়ে গেছে। এখানে কি বলা হয়েছে? স্রোতের বেগ তো ঠিক আছে, স্রোতের বেগ তুমি দেখো, এখানে যদি হচ্ছে আমি নদীটা আঁকি, নদী আঁকবো না, তোমার এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্কটাকে নেই, এক্স এক্সিস ওয়াই এক্সিস। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা উত্তর দিক। নদীতে স্রোতের বেগ পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড, তার মানে এইটা হচ্ছে আমাদের ইউ। আর স্রোতের সাপেক্ষে নৌকার বেগ উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই যে উত্তর দিকে যে তোমার 10 মিটার পার সেকেন্ড, এটা স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, অর্থাৎ এটা আসলে তুমি বলতে পারো। আচ্ছা, মানে এই এটা জায়গায় নৌকার প্রকৃত বেগ না ভাইয়া? না, এটা নৌকার প্রকৃত বেগ না। এখানে ইউভি দিয়ে করলে একটু সমস্যা হবে, এই জায়গায় তুমি করো, এটাকে ধরে নাও ভি, স্রোত যেহেতু ভিএস ধরে নাও, এটা ভিএস। আর নৌকার প্রকৃত বেগ যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটাকে তুমি ধরে নাও ভিবি, ঠিক আছে? তাহলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগটা হচ্ছে তোমার ভি বিএস। বিটা কি? যার বেগ সে প্রথমে থাকে, যার সাপেক্ষে সে পরে থাকে, তাহলে ভিবিএসটা হচ্ছে নৌকার বেগ স্রোতের সাপেক্ষে। তাহলে এই 10টা হচ্ছে ভিবিএস, আর ভিএস হচ্ছে আমাদের 5। তাহলে বের করতে হবে কি? নৌকার প্রকৃত বেগটা বের করতে হবে, ভিবি বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি কিভাবে বলছিলাম, কিভাবে করব? এখানে ভিএসটা হচ্ছে তোমার 5i ক্যাপ, তাই না? এটা 5i ক্যাপ না? আর ভিবিএসটা হচ্ছে তোমার জি ভাইয়া।
10 জে ক্যাপ। এখন আমরা জানি যে ভিবিএস সমান হচ্ছে ভিবি মাইনাস ভিএস, এবং যেহেতু আমরা বের করতে চাই ভিবি, তাহলে ভিবি সমান লেখা যায় ভিবিএস প্লাস ভিএস, অর্থাৎ ভিবিএসটা হচ্ছে এখানে 10 জে ক্যাপ আর ভিএসটা হচ্ছে 5 আই ক্যাপ। এইটা তাহলে তোমার এই বেগটা হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। এই জায়গা থেকে তুমি মানটা বের করতে পারো। ভিবি সমান হবে হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা সমান কত আসে, রুট 125 আসতেছে, 11 দশমিক সামথিং কিছু একটা আসবে। আর যদি তুমি দিকটা বের করতে চাও তাহলে ট্যান থিটা সমান, ওই যে আমি বলছি এই জিনিসটা খেয়াল রাখো, যদি তুমি এক্স এর সাথে বের করতে চাও তাহলে ওয়াইটা হবে, ওয়াই উপাংশটা হবে লম্ব। এই যেখানে দেখো, আম, এটা দেখো, এটা 10 জে ক্যাপ 5 আই ক্যাপ না, তার মানে এটা এইদিকে কোথাও একটা থাকে, এটা হচ্ছে আমাদের ভিবি। তাহলে এইটা যদি তুমি থিটা বলতে চাও তাহলে ভূমি কোনটা, এক্স উপাংশটা তখন ভূমি, আর লম্ব ওয়াই উপাংশটা। তাহলে তুমি যেহেতু থিটাটা ধরছো হচ্ছে এক্স এর সাথে, এক্স অক্ষের সাথে, এই জন্য ওয়াই উপাংশটা উপরে থাকবে, অর্থাৎ 10 উপরে 5 নিচে, অর্থাৎ থিটা সমান tan ইনভার্স 2। কিসের সাথে, এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে বলতে মেন বোঝানো হয়েছে পূর্ব দিকের সাথে, তাই না? এখানে তো এক্স অক্ষ কিছু না, এটা তো পূর্ব দিক। পূর্ব দিক আর এক্স অক্ষ দুইটা সেম জিনিস। তাহলে এই যে এভাবে বের করা যায়। এটা পুরোটাই তোমার আগের দিনের যে আপেক্ষিক বেগের কনসেপ্ট ছিল সেটাই। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হলো এই একটি নদীতে স্রোতের বেগ মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, আর স্রোতের সাপেক্ষে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। সর্বনিম্ন পথে অতিক্রম করতে হলে নৌকার দিক নির্ণয় করো। তার মানে কি, স্রোতের বেগটাকে এখানেও আমরা হচ্ছে ইউ দিয়ে প্রকাশ না করে আমরা ভিএস দ্বারা প্রকাশ করি, এটা ভিএস। নৌকার বেগ স্রোতের সাপেক্ষে এটা আমাদের ভিবিএস। আর সর্বনিম্ন পথে অতিক্রম করতে হলে নৌকার দিক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তুমি, এটা একটু টাফ, এটা অ্যাডভান্স, এটা দেখাই। তোমার প্রথমত ভিএস সমান দেওয়া আছে মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, ঠিক আছে? এখন নৌকার বেগ সম্পর্কে মানে কোনো ইনফরমেশনই সেরকম একটা দেওয়া নাই, তাহলে নিশ্চয়ই তোমাকে এটাকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ধরে নিতে হবে। তাহলে ভিবি সমান তুমি ধরে নাও এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে তুমি ভিবিএস সমান লিখতে পারো ভিবি মাইনাস ভিএস। এটা সমান কি লেখা যায়, ভিবি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ মাইনাস মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। এটা এটা সমান কি লেখা যায়, এক্স প্লাস 1 আই ক্যাপ প্লাস ওয়াই প্লাস 2 জে ক্যাপ। মাইনাস মাইনাসে দুইটাই প্লাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ভিবিএস। এখন দেখো, আমাদেরকে একটা জিনিস জাস্ট বলে দেওয়া ছিল যে স্রোতের সাপেক্ষে নৌকার বেগের মানটা হচ্ছে 10। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে এটার যে মানটা, এটা হচ্ছে 10, এবং এর মানটাকে আমি কি লিখতে পারি, রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, এটা সমান 10, তাই না? লেখা যায় তো এভাবে। জি ভাইয়া। হুম। এরপরে বলা হয়েছে যে সর্বনিম্ন পথে অতিক্রম করতে হলে নৌকার দিক নির্ণয় করো, ঠিক আছে? সর্বনিম্ন পথে। এখন সর্বনিম্ন পথে যাওয়া মানে কি, ওয়াই অক্ষ বরাবর যাওয়া। ওয়াই অক্ষ বরাবর যেতে হলে লব্ধিটা ওয়াই অক্ষ বরাবর হতে হয়। লব্ধিটা কোনটা ছিল, ডাব্লিউ। তাহলে প্রথমে তুমি ডাব্লিউটা আগে বের করে নাও। তুমি ডাব্লিউ সমান এখন কি লিখতে পারো, ভিবি প্লাস ভিএস, তাই না? লব্ধি বের করতে চাই, জাস্ট লব্ধিটা বের জি। করতে চাই, সেটা ভিভি ভেক্টর প্লাস ভিএস ভেক্টর। তাহলে এটা সমান আমি লিখতে পারি, একবারে লিখে দেই, যে এক্স মাইনাস 1 আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস 2 জে ক্যাপ, তাই না? এই যে এক্স আর এখানে -1, এখানে ওয়াই আর এখানে -2। এটা যেহেতু সর্বনিম্ন পথে আমি যাব, তাহলে কোনো এক্স উপাংশ থাকবে না, পুরোটাই
ওয়াই অক্ষ বরাবর থাকবে, পুরোটাই ওয়াই উপাংশ। তার মানে এই জায়গা থেকে আমি বলে দিতে পারি যে এক্স মাইনাস ওয়ান সমান 0 অথবা এক্স সমান 1। ওই সেম জিনিস, আগের কোশ্চেনের মতো, এক্স সমান 1। তাহলে এক্স সমান যদি 1 হয়, এই জায়গা থেকে এখন আমি ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে পারবো না? জি ভাই পারবো। হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে ওয়াই এর ভ্যালুটা বের করে নাও। এটার কমপ্লিট করবো না, বড় হয়ে যাবে। সেম জিনিস তো করালামই। ওয়াই এর ভ্যালুটা বের করে নিবা। এরপরে নৌকার দিক বের করতে বলা হয়েছে। এই আগের মতোই তুমি এই যে ট্যান থিটা সমান এভাবে বের করে নিতে পারবা। যদি এক্স অক্ষের সাথে করতে চাও, সেক্ষেত্রে ওয়াই উপাংশ উপরে, এক্স উপাংশ নিচে। আর যদি ওয়াই অক্ষের সাথে থিটা বের করতে চাও, তাহলে এক্স উপাংশ উপরে, ওয়াই উপাংশ নিচে। বাকিটা পারা যাবে তো, তাই না? জি ভাই ইনশাল্লাহ পারবো। ঠিক আছে। বাকিটা তোমরা কমপ্লিট করে রেখো। বাকিটা হোমওয়ার্ক। তোমাদের নোট খাতায় বাকিটা তুলে রেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি 200 মিটার প্রস্থের নদীতে পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। স্রোতের সাপেক্ষে একটি নৌকা 30 ডিগ্রি কোণে উত্তর পশ্চিমে 8 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকের পার হতে যাত্রা শুরু করে। আচ্ছা, কি বললাম? স্রোত প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ডে, অর্থাৎ এই দিকে স্রোত 2 মিটার পার সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। এটাকে ওই যে তোমার ভিএস ধরে নাও। এরপরে স্রোতের সাপেক্ষে একটি নৌকা 30 ডিগ্রি কোণে উত্তর পশ্চিমে 8 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকের পার হতে যাত্রা শুরু করে। দক্ষিণ দিকের পার হতে যাত্রা শুরু করে মানে, এটা তো আমাদের দক্ষিণ দিক, এটা পূর্ব, এটা উত্তর, আর এটা পশ্চিম। তার মানে এই যে এই জায়গা থেকে যাত্রা শুরু করে, এটাই বোঝানো হয়েছে জাস্ট, আর কিছু না। কিন্তু সে কোন দিকে যায়? উত্তর পশ্চিম, 30 ডিগ্রি কোণে উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিম বলতে কি বুঝাইছিলাম? উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ পশ্চিম দিকে, অর্থাৎ এইটা তো আমাদের উত্তর দিক, এইদিকে হচ্ছে পশ্চিম দিক, এই বাম দিকে। তাহলে এই যে এইটা হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ এইদিকে 30 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম বলতে এটা বোঝানো হচ্ছে। এবং এটা কি? স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। তার মানে এটা হচ্ছে আমাদের ভিবিএস। এটা আমাদের ভিবিএস, আর এটা ছিল ভিএস। তাহলে এখন বলা হয়েছে যে নৌকার প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো, অর্থাৎ ভিএস সমান কত সেটা বের করতে হবে। আর হচ্ছে নদী পার করতে নৌকার কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ টি। এই কোশ্চেনটা হচ্ছে তোমার ওই যে 2 দিন আগে যেটা নিয়ে মারামারি লাগছিল, আইআইটি, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, এগুলো থেকে কোশ্চেন আসে কিনা, সেটারই একটা কোশ্চেন। ঠিক আছে? তো এই কোশ্চেনটাও তোমরা বাসায় ট্রাই করবা। মনে আমি যে কনসেপ্ট করাইছি সেটা দিয়ে মনে করো এটা ইজিলি করে ফেলা যাবে। অলরেডি কিন্তু যেগুলো করাইলাম এই সেম কনসেপ্টের, জাস্ট আরেকটু মনে করো হচ্ছে পেঁচানো। এখন তাই বলে মনে করো না যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্সে সব এই টাইপেরই কোশ্চেন থাকে, বুঝছো? জি এতক্ষণ যে ম্যাথগুলা করালাম, এগুলোও কিন্তু ফান্ডামেন্টাল অফ ফিজিক্সে আছে। একটু হয়তো বা তোমার হচ্ছে যে নদীর আর নৌকার জায়গায় হয়তো নদী আর সাঁতারু ব্যবহার করা কিংবা মানগুলো চেঞ্জ করা, এগুলোও কিন্তু ফান্ডামেন্টাল অফ ফিজিক্সে আছে। তো আবার মনে করো এগুলা এইটার থেকেও অনেক কঠিন কিছু আছে যেগুলো অলিম্পিয়াডে আসে। এখন তুমি যখন ফান্ডামেন্টাল অফ ফিজিক্স নিজে করতে যাবা, তখন তো তুমি বুঝবা না যে তোমার কোনটা দরকার। জি ভাই। এতক্ষণ যেগুলো করালাম ওগুলো আসার মতো। আর এখন যেটা করাচ্ছি এটা মনে করো ওই যে টপ 1-2 তে যদি তুমি থাকতে চাও, টপ 10-এ যদি থাকতে চাও, সেটার মতো। এই জন্য এটা এখানে করাবো না। এটা যারা ওই টপ 10-এ থাকতে চাও তারা একটু বাসায় হচ্ছে দেখো পারো কিনা। ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। হ্যাঁ। পরের কোশ্চেনটাও তাই। একটু একটু কি ঘুরাই দিছি নাকি সেম কোশ্চেন দুইবার চলে আসছে? আচ্ছা, সেম কোশ্চেন দুইবার চলে আসছে। এই যে এখানে তোমার পশ্চিমে আর এখানে পশ্চিম, এতটুকু ডিফারেন্স। তার মানে তোমার হচ্ছে যে আহ এটা লাগতেছে না, সেম কোশ্চেন। এই একটাই তাহলে হোমওয়ার্ক, আর এর আগে একটা ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার প্লেন বাতাসের অঙ্ক। এটার কোনো কনসেপ্ট জানার দরকার নেই, ডিরেক্ট আমরা কোশ্চেন সলভ করা শুরু করে দিতে পারবো। এতক্ষণ যা জানছি ওইটা দিয়ে করা যায়। প্লেন বাতাসটা মেইনলি তোমার ওই যে নদী নৌকার অঙ্কের মতো, বুঝছো? এখানে জাস্ট নৌকার বদলে প্লেন থাকে, নৌকার বদলে প্লেন থাকে, আর তোমার হচ্ছে স্রোতের বদলে বাতাস থাকে। বাকি সব সেম। একটা ডিফারেন্স আছে, নৌকা তো হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে যেতে চায়, কিন্তু বিমানের তো আর এপার ওপার নেই।
আচ্ছা, তাহলে একটি প্লেনের বেগ 200 কিলোমিটার পার ঘন্টা। কোনো একদিন দক্ষিণ থেকে উত্তর দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছিল। পূর্ব দিক বরাবর প্লেন চালালে 3 ঘন্টা পর তা কত দূর অবস্থান করবে? তার মানে কি? এটা যদি আমার পূর্ব হয় আর এটা যদি উত্তর হয়, তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে এত কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছিল। তাহলে এই যে এটা দক্ষিণ, তো দক্ষিণ থেকে উত্তরের দিকে মানে কি? এই দিকে। তাহলে এই দিকে ওয়াই তোমার, অক্ষ বরাবর। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর 50 কিলোমিটার পার আওয়ার বেগে বইছিল এবং তুমি বাতাসের ইংলিশ হচ্ছে উইন্ড, তাহলে তুমি ভি ডাব্লিউ ধরতে পারো, তুমি ভি এও ধরতে পারতা, কিন্তু ইচ্ছা তোমার এয়ার হিসেবে তুমি ভি এ ধরতে পারতা। আচ্ছা, আর পূর্ব দিক বরাবর প্লেন চালানো হয়েছে, তাহলে এই যে এইদিকে তুমি হচ্ছে প্লেন চালাইছো 200 কিলোমিটার পার আওয়ারে এক্স অক্ষ বরাবর। এটা ছিল আমাদের ভি পি, প্লেন ভিপি। তাহলে এভাবে যদি তুমি 3 ঘন্টা চালায় থাকো, তাহলে 3 ঘন্টা পর সেটা কত দূরে অবস্থান করবে? অবভিয়াসলি এটা পূর্ব দিকে যাবে না। এখানে যেহেতু বাতাস কাজ করতেছে, বাতাসের সাথে একটা লব্ধি বেগ কাজ করবে, ও সেই দিকে যাবে। তার মানে ও আসলে এই দিক বরাবর যাবে। তো প্রথমত হচ্ছে তোমার আম, এটা হচ্ছে আমাদের কি বলা যায় এটাকে? এটা ধরো ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ। তো তুমি ডাব্লিউ বের করো। কিভাবে বের করা যায়? এটা জাস্ট সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে বের করতে পারো, পিথাগোরাস দিয়ে আর কি। ভিপি স্কোয়ার রুট ওভার ভিপি স্কোয়ার প্লাস ভিডাব্লিউ স্কোয়ার, তাই না? তার মানে জি। 50 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার। এরপর যা আসে এটা বড় একটা ক্যালকুলেশন, এখানে যা আসুক না কেন সেটা হচ্ছে লিখে নিবা। এরপরে তোমার হচ্ছে যে 3 ঘন্টা পর কত দূরে অবস্থান করবে, তাহলে তুমি এখন লেখো যে হচ্ছে কত দূরে অবস্থান করবে, এটাকে তুমি ডি ধরে নাও। তাহলে ডি সমান কত? ডাব্লিউ টি, তাই না? তাহলে ডাব্লিউ যেটা আসতেছে সেটাকে তুমি 3 ঘন্টা দিয়ে গুণ দাও। তুমি 3ই রাখবা, কেননা এখানে যে বেগের মানটা ছিল এটা কিলোমিটার পার আওয়ারে, তাই না? এই জন্য তুমি আওয়ারকে আর সেকেন্ডে কনভার্ট করবা না, তুমি 3ই রাখবা। এরপর যা আসে সেটাই অ্যান্সার। অ্যান্সার গুলো একটু লিখে নিও, ক্যালকুলেশন গুলো আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, আমি দেখাতে পারছি না। আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটি প্লেনের বেগ 200 কিলোমিটার পার আওয়ার, ওই সেম। কোনো একদিন দক্ষিণ থেকে উত্তর দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছিল, সেম। তারপরে উত্তর পূর্ব দিকে 500 কিলোমিটার দূরে ক্ষুদ্রতম পথে পৌঁছাতে হলে প্লেনটাকে কোন দিকে চলতে হবে? তার মানে কি? তোমার হচ্ছে যে এই ওয়াই অক্ষ বরাবরই এখনো 50 কিলোমিটার পার আওয়ারে ভিডাব্লিউ বয়ে যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, আর প্লেনের বেগ 200 কিলোমিটার পার আওয়ার, কিন্তু তুমি আসলে যাইতে চাও উত্তর পূর্ব দিকে 500 কিলোমিটার দূরে। এরকম কোনো একটা জায়গায় তুমি পৌঁছাতে চাও উত্তর পূর্ব দিকে। এখন তুমি বলো যে এই যে তুমি হচ্ছে উত্তর পূর্ব দিকে 500 কিলোমিটার দূরে যেতে চাও, তাহলে তোমার লব্ধি বেগও এই উত্তর পূর্ব দিকেই হতে হবে। উত্তর পূর্ব দিক মানে কি? এই 45 ডিগ্রি না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে তোমার লব্ধি বেগটাকে হতে হবে এদিকে। লব্ধি 45 বেগটা ডিগ্রি। ডাব্লিউ, এটা 45 ডিগ্রিতে থাকতে হবে। যদি থাকতে হয়, তাহলে তোমার এখন প্লেনকে কোন দিকে চালাতে হবে? প্লেনকে তুমি কোন দিকে চালালে এটা হবে? তাহলে তুমি হচ্ছে প্রথমেই ভিডাব্লিউটা লিখে নাও। ভিডাব্লিউ সমান কি? 50 জে ক্যাপ, ঠিক আছে না? এরপরে এরপরে তুমি ভি প্লেন যেটা, সেটা সমান তুমি এখন জানো না যে আসলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, ওয়াই উপাংশ কত, তাহলে তুমি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এটাই লিখে রাখো। এরপরে ডাব্লিউ যেটা, ডাব্লিউ সমান কি হবে? ভি ডাব্লিউ প্লাস ভিপি। সেখান থেকে তুমি লিখতে পারো 50 জে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ঠিক আছে না? এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু 45 ডিগ্রি বরাবর লব্ধিটা হয় 45 ডিগ্রি কোণে, তাহলে 45 ডিগ্রি কোণে থাকা মানে কি এক্স উপাংশ আর ওয়াই উপাংশ সমান হয় না? জি ভাইয়া। 45 ডিগ্রি কোণে এক্স ও ওয়াই উপাংশ
সমান, তাহলে তুমি এখানে বলতে পারো এই জায়গা থেকে অতএব x সমান 50 প্লাস y, তাই না? এখানে এই যে x হচ্ছে x উপাংশ আর 50 প্লাস y হচ্ছে y উপাংশ, তাহলে তুমি বলতে পারো x সমান 50 প্লাস y। এটা একটা। আরেকটা এখন এটা সলভ করার জন্য তোমাকে আরেকটা সমীকরণ লাগবে, সেটা কি? এই যে প্লেনের বেগ বলা আছে 200 কিলোমিটার, অর্থাৎ এই জায়গা থেকে তুমি পাও রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 200। তাহলে এই যে এই দুইটা এখন সমীকরণ যদি তুমি সলভ করো, তাহলে প্লেনের হচ্ছে তোমার এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাবা। এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাওয়ার পরে তোমার বাকিটা দিকটা থিটাটা বের করা অনেক সহজ। এটাও অ্যাডভান্স প্রবলেম ছিল। এই প্রবলেমগুলো আমাদের বইয়ে তোমার বাতাসের অঙ্ক নাই, বাতাসের অঙ্ক ছিল। আমাদের বইয়ে নাই, কিন্তু মানে দিতে তো আসলে সমস্যা নেই। তোমার হচ্ছে মাঝে মধ্যে দুই একটা দেখা যায়, এটা দুইটাই করাচ্ছি, এরপরে আর নাই, জি এরপরে ভাইয়া, বৃষ্টি ছাতার অঙ্ক। সমস্যা নেই। একটু আইডিয়া দিয়ে রাখলাম। আগেরটা তো সহজ জি ছিল, এটা একটু অ্যাডভান্স। তো যদি এই এই অ্যাডভান্স প্রবলেম যেগুলো আছে এগুলো যদি এগুলো আমি জানি যে প্রথমবার দেখে তোমরা পারবা না, এবার হয়তো বা অনেকে আছে যারা এটা দেখার পরেও বুঝবে না বা প্র্যাকটিস করতে গেলেও নিজে থেকে পারবে না, কোনো সমস্যা নেই। এগুলো যদি তুমি না পারো, তারপরেও তুমি এইচএসসি তে হচ্ছে বোর্ডে টপ করতে পারবা, ওই বুয়েটেও তুমি হচ্ছে টপ করতে পারবা। যেহেতু আমি পড়াচ্ছি আমাকে তো সবকিছুই পড়াতে হবে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। জি ভাইয়া। ওকে, নেক্সট যাই হচ্ছে বৃষ্টি ছাতার অঙ্ক। আচ্ছা, বৃষ্টি ছাতার অঙ্ক দেখো, ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন এরকম লাফালাফি করতাম, তাই না? বৃষ্টি মানে হচ্ছে আনন্দ, উল্লাস, খুশি, সবকিছু। জি ভাইয়া। তো এই যে ফুটবল খেলতাম যদি বৃষ্টি হতো, যখনই বৃষ্টি হতো এরকম তোমার ফুটবল খেলা হইতো। নস্টালজিয়া একটা ব্যাপার। এই বৃষ্টি নিয়ে হচ্ছে আজকে আমরা একটু খেলাধুলা করব। বৃষ্টির দিনে খেলতাম, বাট আজকে আমরা বৃষ্টি নিয়ে খেলবো। ঠিক আছে? এই তো, বৃষ্টি নিয়ে খেলবো। সবার মন খারাপ হয়ে গেছে বৃষ্টিতে খেলতে পারে না বলে, বৃষ্টি নিয়ে উল্টে খেলতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, নর্মালি বৃষ্টি পড়ার কথা হচ্ছে তোমার এই লম্বভাবে, তাই না? সোজা নিচের দিকে পড়ার কথা। মেঘ থেকে যে তোমার হচ্ছে পানি পড়ে, এই যে এটা ধরো হচ্ছে মেঘ, মেঘ থেকে যে পানিগুলো পড়ে এগুলো গ্র্যাভিটির কারণে সোজা নিচে পড়ার কথা না? আমরাও নর্মালি জি যখন ভাইয়া। হচ্ছে যে বৃষ্টি পড়ে আমরা ছাতা ওই সোজা ভাবেই ধরি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীতে সবসময় বাতাস থাকে, বায়ুমণ্ডল যেহেতু আছে বাতাস তো থাকবেই। তাহলে এই যে তোমার বৃষ্টি নিচের দিকে পড়ছিল, এখন এইদিকে যদি তোমার বাতাস কাজ করে, ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাচ্ছ বাতাস, তাহলে এইদিকে যদি বাতাস থাকে, তাহলে বৃষ্টির যে গতিপথ সেটাকে চেঞ্জ করে দিবে না? যে জি কোনো ভাইয়া। একটা যদি খেয়াল করো, যে কোনো একটা মনে করো বৃষ্টির কণা, এটা নিচের দিকে ও গ্র্যাভিটির কারণে হচ্ছে নিচের দিকে যেতে চাচ্ছিল, একটা বেগ আছে ওর, কিন্তু এই দিকে আবার ওকে হচ্ছে একটা গিফট দেওয়া হলো, বাতাস। গিফটের নাম কি? বাতাস। তাহলে ও আর এইদিকে যাবে না, ও যাবে এইদিকে। তো এই কারণেই, এই বাতাসের কারণেই আমরা দেখি যে বৃষ্টি তোমার একটা অ্যাঙ্গেলে পড়ে, সোজা না পড়ে একটা অ্যাঙ্গেলে পড়ে। মাঝে মধ্যে সোজাও পড়তে পারে, তখন বাতাস হয়তো অনেক কম এই কারণে। কিন্তু যখন তোমার হচ্ছে ভালোই বাতাস থাকবে, তখন তুমি দেখবা যে বৃষ্টি অ্যাঙ্গেলে পড়তেছে। এখন এই বৃষ্টি যখন অ্যাঙ্গেলে পড়বে, তখন আমরা ছাতা ধরবো কিভাবে? যখন সোজা খাড়াভাবে নিচে পড়তেছে তখন তো আমরা জাস্ট এই যে এখানে এইভাবে ছাতা ধরে রাখি, তাই না? কিন্তু যখন অ্যাঙ্গেলে পড়তেছে তখন কি আমি এইটার নিচে জাস্ট এইভাবে ছাতা রাখবো? এইভাবে সোজা না, ছাতা ধরবো? তবে ভিজে যাবো। হবে না তো, কারণ না এই যে এখানে এই দিক থেকে বৃষ্টি আসতেছে মানে এই দিক থেকেও বৃষ্টি আসবে, তখন এই যে এখানে তোমাকে ভিজায় দিবে, এখানে ভিজায় দিবে, তাই না? এটা যদি তুমি হয়ে থাকো, এটা যদি ছাতা হয়ে থাকে, তাহলে এই যে ভিজায় দিবে। তোমাকে ধরতে হবে কিভাবে? তোমাকে ধরতে হবে এই যে এই দিকে, এই বরাবর তোমাকে ধরতে হবে, তার না? তাহলে তোমার হচ্ছে যে বৃষ্টি যে কোণে পড়ে, ছাতাটাও সেই কোণেই ধরতে হয়। তো বৃষ্টি ছাতার অঙ্ক, ছাতা কিভাবে ধরে মেইনলি সেটাই শিখবো আমরা। তাহলে তোমার হচ্ছে বৃষ্টি যেদিক যেই কোণে পড়তেছে এই যে তার সমান্তরালেই ছাতাটা ধরতে হয়। দেখো এই যে এখানে হচ্ছে দেখো এই মেয়েটা লাফাচ্ছে। তো বৃষ্টি পড়তেছে হচ্ছে এইদিকে, এইভাবে।
ও ছাতা ধরে রাখছে এইভাবে, ওর ছাতা ধরা কি ঠিক আছে? না ভাইয়া। উম, হ্যাঁ, ওর ছাতা ধরতে হবে এইভাবে, তাই না? ওর ছাতা এইভাবে ধরতে হতো। জি ভাইয়া। এই যে শিনচ্যান হচ্ছে ঠিকভাবে ধরছে, শিনচ্যান তো অনেক স্মার্ট, ও ঠিকঠাক ভাবে ধরছে। এটা ওকে। আচ্ছা, এখন দেখো বাতাস যে হচ্ছে মানে বিষয়টা একটু কমপ্লেক্স করে দিছে সেটা তো আমরা বুঝলাম। এখন এই জায়গায় আবার হচ্ছে একটু আপেক্ষিক বেগের বিষয়টাও চলে আসে। কেননা তুমি তো বৃষ্টি যখন পড়ে তখন তো তুমি দাঁড়ায় থাকো না এক জায়গায়। তুমি তো হাঁটতে পারো, তুমি গাড়িতে করে যেতে পারো, তুমি দৌড়াতে পারো, তাই না? তখন যেটা হয়, অলরেডি বৃষ্টি এভাবে পড়তেছে। মনে করো এই যে এটা বৃষ্টি এইভাবে পড়তেছে। এটা কি বলবো? ভিআর, ভিআর। তুমি এদিকে দৌড়াচ্ছ, তো এটাকে কি বলি? এটা শুধু ধরো এটা ভিএম, এটা ভিএম। তাহলে ওই যে আপেক্ষিক বেগ যখন পড়াইছি তখন বলছিলাম এই এই যে ভিআরটা এটা তো প্রকৃত বেগ, এটা তো আমি বাহিরে থেকে দেখতেছি যে এভাবে পড়তেছে, তাই না? আমি লোকটাকেও দৌড়াতে দেখতেছি, আবার বৃষ্টিকেও হচ্ছে অ্যাঙ্গেলে পড়তে দেখতেছি। কিন্তু ওই লোকটা আসলে কি দেখবে? ওই লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগটা চেঞ্জ হয়ে যাবে না? ওই লোকটা নিজেকে স্থির মনে করতে চাবে, এই কারণে ও হচ্ছে পিছনের দিকে একটা বেগ অ্যাড করে দিবে, যেটা দিয়ে ও স্থির হয়ে যাবে। আবার এই যে তোমার বৃষ্টির সাথেও পিছনের দিকে একটা বেগ এড করে দিবে। তখন এই যে একটা বেগের সাথে ধরো হচ্ছে ওর নিজের বেগটা কাটাকাটি যাচ্ছে, আরেকটা বেগ সেটা তোমার বৃষ্টির সাথে একটা লব্ধি কাজ করবে। এর লব্ধি কোন দিকে হবে? এই তোমার মাঝ বরাবর এদিকে কোথাও একটা। তাহলে এই লোকটা আসলে বৃষ্টিকে এইখানে এইভাবে পড়তে দেখবে না, এইভাবে পড়তে দেখবে না, ও পড়তে দেখবে এইভাবে, আরো বেশি অ্যাঙ্গেলে পড়তে দেখবে। ঠিক আছে? এখন এই লোকটা যদি ধরো মনে করো হচ্ছে ইনফিনিটি বেগে হচ্ছে সামনের দিকে যদি আগায় যায়, সামনের দিকে ইনফিনিটি বেগে যদি দৌড়ায় অসীম বেগে, তাহলে কি হবে? কেউ বলতে পারবা? ও কি যদি হবে অসীম ভাইয়া? বেগে দৌড়ায়, ও যদি অসীম বেগে দৌড়ায় তাহলে দেখো ওর এই যে ভিএমটা এখানে আমি পাশে আঁকি, এটা হচ্ছে সেই মানুষটা। ও যদি এদিকে অসীম বেগে দৌড়ায়, এটা অসীম, তাহলে আর বেগ হচ্ছে বৃষ্টির বেগ এটা, ও নিজের থেকে তাহলে অসীম বেগই আবার বিয়োগ করে দিবে না? ও তো নিজেকে স্থির মনে করবে। ও তাহলে অসীম বেগই নিজের থেকে বিয়োগ করে দিবে। যে এটা অসীম পর্যন্ত, এটা অসীম পর্যন্ত। জি ভাইয়া। তাহলে এই যে তোমার হচ্ছে অসীম বেগ আর এই যে তোমার বৃষ্টির বেগ, এই দুইটার লব্ধি আসলে কোন দিকে হবে? এটা অসীম বেগ আর এটা তোমার হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে লব্ধিটা এখন কোন দিকে হবে? নিশ্চয়ই অসীমের দিকেই হবে, কারণ অসীমের মান তো অনেক বড়। ভিআর তো এইটা সেক্ষেত্রে মাঝখান একদমই বরাবর। ছোট। না, মাঝ জি বরাবর ভাইয়া। হবে না। মাঝ বরাবর কখন হতো? যখন মনে করো হচ্ছে যে এই যে দেখো, এটা মনে করো হচ্ছে যে একটা বেগ, এটা মনে করো একটা বেগ, দুইটাই সমান, এটাও ওয়ান, এটাও ওয়ান, তখন এটার লব্ধিটা হয় এই মাঝ বরাবর। তখন মনে করো এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে ওয়ান, তখন লব্ধিটা কই হয় ও, দেখো? এইদিকে হয়, তোমার দুই এর কাছাকাছি হয়, তাই না? দুই এর কাছাকাছি হয়। তো এটা দুই না হয়ে যখন জি অসীম জি। হয়ে যায় তখন এই লব্ধিটা একদম অসীমের অনেক কাছাকাছি। তখন মনে করো অ্যাঙ্গেলটা এখানে মনে করো একদম অসীমের সাথে সাথে। 89.99999 এই টাইপ একটা অ্যাঙ্গেল আসবে, তাই না? তার মানে তখন অসীম অসীম জি। বেগে যদি তুমি দৌড়াও তাহলে তোমার কাছে মনে হবে বৃষ্টি তোমার হচ্ছে ওই অনুভূমি বরাবর আসতেছে। তুমি যদি অসীম বেগে দৌড়াও, অসীম বেগে দৌড়ালে এই কালার তো বোঝা যাচ্ছে না। বৃষ্টি অনুভূমি বরাবর পড়তে দেখবে। ঠিক আছে? ও দেখবে যে এই যে এই লোকটা দেখবে যে সামনে থেকে বৃষ্টি আসতেছে, এরকম সামনে থেকে বৃষ্টি আসতেছে। আচ্ছা, বুঝতে পারছো তো? জি ভাইয়া, এখন বুঝতে পারছি। অসীম। আচ্ছা, তাহলে এখন কিছু ম্যাথ করি। ম্যাথ না, প্রথমে একটু কনসেপ্ট ক্লিয়ার করা। এই যে ভিআর এটা হচ্ছে তোমার
বৃষ্টির বেগ 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। আর ধরো কোনো একটা মানুষ vm, তার বেগ 0i ক্যাপ। 0i ক্যাপ মানে কি? সে আসলে স্থির। তাহলে ছাতা কোন দিকে ধরতে হবে? ছাতাটা কোন দিকে ধরতে হবে? দেখো, vr মানে কি? vr এর বেগটা হচ্ছে x এর ধনাত্মক দিকে 3 একক, তাহলে এইদিকে 3 একক। আর মাইনাস 4j ক্যাপ তার মানে নেগেটিভ y অক্ষের দিকে 4 একক, তাহলে এই যে এইদিকে 4। তার মানে ওর যে লব্ধিটা, ওর লব্ধিটা হবে এইদিকে, তাই না? তার মানে বৃষ্টি আসলে এইদিকে পড়বে। বৃষ্টি আসলে এইদিকে পড়বে, তার মানে ছাতাটাও তোমার এই যে এভাবেই ধরতে হবে। ইজি জিনিস, সহজ থেকে শুরু করি। এরপরে এরপরে মনে করো যে হচ্ছে বৃষ্টির বেগ ওইটাই আছে, বাট এবার লোকটা 3i ক্যাপ বেগে দৌড়াচ্ছে বা হাঁটতেছে বা কিছু একটা। তাহলে এবার কি হবে? এবার দেখো, বৃষ্টি ওই সেম তোমার এইদিকে হচ্ছে 3 আর নিচের দিকে হচ্ছে 4, এভাবে পড়বে। নিচের দিকের ওর উপাংশটা 4 আর হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর উপাংশটা 3। কিন্তু এবার এই যে লোকটা, এই লোকটা সামনের দিকে 3 একক বেগে যায়, 3i ক্যাপ বেগে যায়। তাহলে এই লোকটার ছাতা তো সেখানে সেভাবেই ধরবে। ওর ওর কাছে বৃষ্টিটা যেদিক থেকে পড়তেছে বলে মনে হচ্ছে, তাই না? অর্থাৎ ওর কাছে ওর সাপেক্ষে বৃষ্টির বেগ যেটা, সেটা বের করতে হবে। তাহলে ওর সাপেক্ষে বেগ বা আপেক্ষিক বেগটা যদি বের করতে চাই, তাহলে আমাদের ওকে স্থির বানাতে হবে। তাহলে এই যে সেম বেগ হচ্ছে ওর থেকে বিয়োগ করে দাও, আবার সেম বেগ তুমি বৃষ্টির সাথেও তুমি বিয়োগ করে দিবা, তাই না? ও নিজেকে স্থির মনে করার জন্য যে বেগটা অ্যাড করলো, বৃষ্টির সাথেও বা ও যা কিছু দেখে সবকিছুর সাথেও সেটা অ্যাড করে দিতে হবে। তাহলে এই যে এখানে দেখো 3 কাটাকাটি যায়। তাহলে ও আসলে ওই 4 একক বেগে বৃষ্টিটাকে সোজা নিচে পড়তে দেখবে, উলম্ব সরাসরি বরাবর নিচে নিচে নামতে পড়তে দেখবে। দেখবে। রাইট। এটার ক্ষেত্রে তাহলে ছাতা কোথায় ধরবে? ছাতা এই যে এই জায়গায় ধরবে। আচ্ছা, এরপরে মনে করো ও ওই তোমার হচ্ছে 3 একক বেগেই দৌড়াচ্ছে, কিন্তু এবার বাতাস শুরু হয়েছে। বাতাসটা এবার আই ক্যাপ প্লাস জে ক্যাপ বেগে যাচ্ছে। এবার তাহলে কি হবে? এখানে দেখো, বাতাস আর বৃষ্টি এই দুইটা তো লব্ধি কাজ করবে। বাতাস আর বৃষ্টির লব্ধি কাজ করবে। সেই লব্ধিটাই ওই মানুষটার সাথে আপেক্ষিক বেগ হিসেবে কাজ করবে। তাহলে তোমার হচ্ছে যে ভি আর আর হচ্ছে ভি ডাব্লিউ, এই দুইটার আমরা লব্ধি বের করব। সেই লব্ধিটার আমরা নাম দিব ভি ক্যাপিটাল আর। এই ভি ক্যাপিটাল আর আর ভি এম, এই দুইটার আবার আপেক্ষিক বেগ বের করব। ঠিক আছে? তাহলে প্রথমে যদি হচ্ছে আমি ভি আর বের করতে চাই, যোগ করে দিতে হবে ভি আর প্লাস ভি ডাব্লিউ। এটা সমান হবে কত? 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। একবারে করে দিলাম, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এইটাকে এখন তুমি যদি হচ্ছে অ্যাড করে দাও। আচ্ছা, এটা আরেকভাবেও, আমি যেহেতু ফিগার দিয়ে বোঝাচ্ছিলাম, এটাও ফিগার দিয়ে বুঝাই। তোমার দেখো, বৃষ্টিটা এইদিকে হচ্ছে 3 একক, নিচের দিকে 4 একক। সেই সাথে আবার তোমার হচ্ছে এই যে বাতাস, সেই বাতাসটা অ্যাড হইছে। তো বাতাসটা হচ্ছে তোমার এই এদিকেই আবার 1 একক, আর উপরের দিকে হচ্ছে তোমার 1 একক। ঠিক আছে না? জি এটা ভাই। ইকুইভ্যালেন্ট লেখা যায় তোমার এই যে এদিকে 4 আর নিচের দিকে 3। এদিকে 4, নিচের দিকে 3। আর এই যে তোমার হচ্ছে মানুষটা, সে এইদিকে 3 এককে যায়। ও যদি নিজেকে স্থির মনে করতে চায়, পিছনের দিকে এটা হচ্ছে আরো 3 অ্যাড করে দিব। তাহলে ও বাকিদের থেকেও হচ্ছে 3 একক বিয়োগ করে দিবে। আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট কত চলে আসবে? এইদিকে 1 ওয়ান আর আর নিচের নিচে দিকে 3। তাহলে বৃষ্টিটা পড়বে আসলে এইদিকে, তাহলে ছাতাও ধরতে হবে এইদিকে। এরকম একটা ব্যাপার। অ্যাঙ্গেলটা তো বের করা যাবেই, এখানে লম্ব ভূমি দুইটাই দেওয়া আছে তোমাকে। এগুলো ম্যাথে করবো, আপাতত হচ্ছে একটা আইডিয়া দিচ্ছি, রাফ আইডিয়া। এই যে ম্যাথ চলেই আসছে।
প্রথম কোশ্চেন হচ্ছে বৃষ্টির দিনে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি নিচের দিকে পড়ছে, একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাকে কোন বরাবর ছাতা ধরতে হবে? এই যে কোশ্চেনটা দেখতেছো এটা হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ডের কোশ্চেন, একদম পানি কোশ্চেন, ঠিক আছে? যখন তোমাদেরকে আমি ওই কঠিন কঠিন কোশ্চেন গুলো দেখাই, অ্যাডভান্স কোশ্চেন, ওগুলো করার পরে এই কোশ্চেন গুলো দেখে মনে হবে এগুলো একদম পানি। ব্যাপারটা তো ভালো, আসলে এইচএসসি তে তখন 200 তে 200 তুলতে পারবা। আচ্ছা, তাহলে বৃষ্টির দিনে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি নিচের দিকে পড়ছে, অর্থাৎ প্রথমে যদি হচ্ছে চিত্র দিয়েই দেখাই, 1 নাম্বার প্রসেস, দুইটা প্রসেসই দেখাবো। তাহলে এই তোমার এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, নিচের দিকে 10, এটা হচ্ছে বৃষ্টি ভিআর, আর একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আমরা ধরে নেই এই দিকে চলছে, এইদিকে ভিএম, এটা হচ্ছে 20। তাহলে তাকে কোন বরাবর ছাতা ধরতে হবে? তাহলে ছাতা কোন দিকে ধরবে, তার কাছে আপেক্ষিক বেগটা যেদিকে হবে সেদিকেই। আপেক্ষিক বেগটা কিভাবে বের করব? এই যে তোমার মাইনাস ভিএমটা এদিকে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এই জিনিসটা এখানে কেন এরকম হলো? আম, মনে করো হচ্ছে আমরা বের করতে চাই ভিএমআর, সরি এমআর না, ভিআরএম। ভিআরএম সমান আমরা জানি ভিআর মাইনাস ভিএম। তো আমরা এই যে ভিআরএমটা বের করব, এটা ভিআর আর মাইনাস ভিএম, এই দুইটার লব্ধি ভেক্টর, প্লাস মাইনাস ভিএম, এগুলো তো হচ্ছে আগের ক্লাসে পড়াই আসছি। তাহলে এই জন্য এখানে একটা মাইনাস ভিএম নিলাম। তাহলে এই যে মাইনাস ভিএম আর ভিআর, এই দুইটার লব্ধি কোন দিকে কাজ করে? এইদিকে। তাহলে ওকে ছাতাও ধরতে হবে এইদিকেই, এদিকে ছাতা ধরতে হবে। তাহলে তুমি যদি এখন থিটাটা বের করতে চাও, এই ক্ষেত্রে আমরা নর্মালি উলম্বের সাথে থিটাটা বের করে থাকি। তাহলে এখানে তোমার হচ্ছে ট্যান থিটা সমান, এখানে লম্ব কোনটা? এটা যদি থিটা হয় তাহলে লম্ব হচ্ছে ভিএম এর মানটা, তাহলে এখানে ভিএম, আর ভূমি হচ্ছে ভিআর। তাহলে থিটা সমান এখানে ভিএম কত? 20 আর 10, তার মানে হচ্ছে 2, তাহলে ট্যান ইনভার্স 2, এটাই থিটার ভ্যালু। এইভাবে ফিগার এঁকে করতে পারো। এটা হচ্ছে থিটার মান, এটা উলম্বের সাথে। আরেকটা করতে পারো এই যে আয়ত একক ভেক্টরের মাধ্যমে। সেটা কিভাবে? প্রথমেই তুমি ভিআর সমান লেখো 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়ে, তার মানে -10 জে ক্যাপ। আর ভিএম সমান তুমি লিখতে পারো 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তুমি ধরে নাও এটা এক্স অক্ষের ধনাত্মক দিকেই যাচ্ছে, তাহলে 20 আই ক্যাপ। তাহলে তুমি ভিআরএম সমান লিখতে পারো ভিআর মাইনাস ভিএম, এটা সমান কত? -10 জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ। ঠিক আছে, এই যে এটা তুমি পেয়ে গেছো, এখন তুমি এটার মানও বের করতে পারবা, তুমি দিকও বের করতে পারবা। এটার দিকটা চাওয়া হয়েছে, তাহলে দিক কত? ট্যান থিটা সমান তুমি হচ্ছে ওই যে যেটা বললাম উলম্বের সাথে, মানে ওয়াই অক্ষের সাথে যদি লিখতে চাও, তাহলে লম্বটা হয়ে যায় এক্স অক্ষ, তাই না? তাহলে উপরে বসবে 10 আর নিচে বসবে 20। আচ্ছা, উল্টে লিখলাম, উপরে 20 আর নিচে 10। লম্ব তো ভাই 20 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে প্রথমে জে আর প্রথমে আই লিখছি, তো এই কারণে একটু কনফিউজড হয়ে গেছিলাম। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স 2 উলম্বের সাথে। আচ্ছা, বুঝতে পারছো না? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আরেকটা কোশ্চেন, এটা তোমার রুয়েটে আসা একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। তো 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, এটা করো হবে, যাতে গাড়ির সামনের ও পেছনের কাচ ভেজে, শুধু পেছনের কাচ ভেজে, আরেকটা হচ্ছে শুধু সামনের কাচ ভেজে। পরের বিষয়টা আগে হচ্ছে ক্লিয়ার করে দেয়, এটা কি বোঝানো হয়েছে। এটা মনে করো আমাদের গাড়ি, এটা আমাদের গাড়ি। প্রথমে বলা হয়েছে যে
সামনের ও পেছনের কাজ ভেজে। তো সামনের ও পেছনের কাজ কখন ভিজবে? সামনের কাজ কখন ভেজে? যখন মনে করো এদিক থেকে বৃষ্টি পড়ে তখন তো সামনের কাজ ভেজে, এটা তো আমরা বুঝতেই পারি। আর পিছনের কাজ কখন ভেজে? যখন এই দিক থেকে বৃষ্টি পড়ে তখন পিছনের কাজ ভেজে। তো সামনের ও পেছনের কাজ ২ টাই কখন ভিজবে? যখন তোমার এই উলম্ব বরাবর যখন বৃষ্টি পড়বে 90 ডিগ্রিতে, ওয়াই অক্ষ বরাবর। কেন তখন ভিজবে? কেননা এই যে মাঝখানে পড়ে তখন ২ দিকেই হচ্ছে মনে করো পানি ফ্লো হয়ে যাবে। সামনের দিকেও যাবে, পিছনের দিকেও যাবে। তখন ২ টা কাছে ভিজবে। এইজন্য। ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা বের করতে হবে। এখন বলা হইছে তোমার হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। তাহলে তোমার ১ম এ লিখে নাও VR সমান হচ্ছে -10 j ক্যাপ। তারপরে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, আচ্ছা এই গ্রাফটা একটু এঁকে নেই। এই দিকে পড়ছে হচ্ছে তোমার বৃষ্টি VR, এটা আমাদের পূর্ব, এটা পশ্চিম। তাহলে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে, অর্থাৎ এই দিকে বাতাস বইছে। এদিকে যদি বাতাস বয় তাহলে আমি V wind সমান কি লিখতে পারি? -60 I ক্যাপ। আর পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো। তাহলে পূর্ব হতে পশ্চিমে গাড়িটাও যাচ্ছে, তাহলে গাড়িটা ভিসি, এটা সমান আমি লিখতে পারি, যেহেতু এটাও নেগেটিভ দিকেই যায় এজন্য আমি -xi ক্যাপ লিখতে পারি। ঠিক আছে না এটা? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে আমাদের কি করতে হবে? তোমার প্রথমত এই ২ টা জিনিস থেকে আমাদের ভি আরটা বের করে নিতে হবে। অর্থাৎ আপেক্ষিক বেগ না, সরি, তোমার হচ্ছে লব্ধি বেগ, যেটা বৃষ্টির লব্ধি বেগ। তাহলে প্রথমেই ভি আরটা বের করে নেই। ভি ক্যাপিটাল আর সমান ভি স্মল আর প্লাস ভি ডাব্লিউ, এটা সমান আমরা লিখতে পারি তোমার -60 আই ক্যাপ, সরি, -60 আই ক্যাপ -10 জে ক্যাপ। ঠিক আছে না? এইটা। এখন যদি আমরা আপেক্ষিক বেগ বের করতে চাই, আপেক্ষিক বেগটা হবে ভি আর সি। আর আগে কেন? কেননা বৃষ্টিরই তো বেগটা বের করতে চাই সি এর সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তাহলে এটা সমান হবে ভিআর মাইনাস ভিসি। তাহলে ভিআরটা কত? -60 আই ক্যাপ -10 জে ক্যাপ। আর মাইনাস ভিসি হলে কত হবে? +x আই ক্যাপ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ভিআরসি হচ্ছে x -60 আই ক্যাপ -10 জে ক্যাপ। এবার আমাদের বাকি হিসাব নিকাশ সবকিছু সহজ। দেখো, প্রথমে ক নাম্বার যদি দেখি, ক নাম্বারে গাড়ির সামনের ও পেছনের কাচ ভেজে, তার মানে বৃষ্টির ওই আপেক্ষিক বেগটা ওয়াই অক্ষ বরাবর হতে হয়। ওয়াই অক্ষ বরাবর যদি হতে হয় তাহলে কোনো এক্স উপাংশ থাকবে না। তাহলে এক্স উপাংশ যদি না থাকে তাহলে x -60 সমান হবে 0 এবং x সমান হবে 60। তাহলে ক নাম্বারের জন্য x এর ভ্যালু হচ্ছে 60। ঠিক আছে? এরপরে জি ভাইয়া। খ নাম্বারে বলা হয়েছে শুধু পেছনের কাজ ভিজবে। তো তুমি যদি দেখো পিছনের কাজ ভেজার জন্য এই যে তোমার হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগটা এই যে এই দিকে হতে হবে, তাই না? এই দিকে হতে হবে। এইদিকে যদি হতে হয় তাহলে তুমি দেখো যে এই আপেক্ষিক বেগটার y উপাংশটা নেগেটিভ, আবার x উপাংশটাও নেগেটিভ, তাই না? এটা হচ্ছে জি এরকম, ভাইয়া। এভাবে চলে। তাহলে x উপাংশ নেগেটিভ, x উপাংশ নেগেটিভ। x উপাংশ যদি নেগেটিভ হয় তাহলে তুমি এখানে লিখতে পারো x -60 লেস দেন 0, অর্থাৎ x লেস দেন 60। তাহলে এটা ক্ষয়ের অ্যান্সার। একইভাবে গয়ের জন্য তুমি দেখবা যে এটা তো হচ্ছে সামনের কাজ ভেজার জন্য এই দিক বরাবর যেতে হবে। তার মানে x উপাংশটা এবার ধনাত্মক, এই যে এভাবে যেতে হবে। x উপাংশটা এবার ধনাত্মক। তাহলে এই একইভাবে x -60 গ্রেটার দেন 0, অর্থাৎ x গ্রেটার দেন 60। বুঝতে পারছো?
জি ভাইয়া। আচ্ছা, এই তো আজকে এই পর্যন্তই। অনেকক্ষণ পড়ে ফেলছি আমরা, প্রায় 2 ঘন্টা। 12টা বাজে। হ্যাঁ, 12টা বেজে গেছে। আজকে দেরিতে শুরু করা হয়েছে তো এই জন্য। আচ্ছা, তাহলে এই যে যে হোমওয়ার্ক গুলো ছিল সেগুলো কইরো, আর যারা রেকর্ডেড ক্লাস দেখবা তোমরাও নিজেরা হোমওয়ার্ক গুলো করে ফেলবা। কোনো প্রবলেম যদি থাকে ডাউট ক্লিয়ারিং সেশনে কোশ্চেন কইরো, আর ওই যে গুগল ফর্ম যেটা দেওয়া আছে সেটায় কোশ্চেন গুলো সাবমিট করো। এই তো, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।